আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। তো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। সরি, 24-25 না, 25 এবং 26 ব্যাচের। ওকে, তো আজকে বলা যায় যে যারা 24 ব্যাচের আসছো আর কি, সরি যারা 25 ব্যাচের আসছো আর কি, ঠিকই আছে। আসলে ডিসিও হচ্ছে তোমরা যারা এক্সাম দিচ্ছ মেইনলি 24 আর 25, 26 ব্যাচ এবার এইচএসসি দিবে আর কি। তো 24 ব্যাচে বলা যায় যে অ্যাডমিশন সিজন শেষ, অনেকে 26 ব্যাচেরও আসো। তো যারাই, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। তো সবাই একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। তো 24 ব্যাচে অ্যাডমিশন সিজনের আজকে বলা যায় যে মোটামুটি শেষ ক্লাস। যারা যারা লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এন্ড ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। সবকিছু ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাও। ওকে, ক্লিয়ার। একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য, যেহেতু অনেক রাতে ক্লাস নিচ্ছি। ওকে, সবাই কই? লাইভ একটু শেয়ার করে দিই। ওকে, এই আইডিয়া তো হবেও না। কোন ফেলো? ওকে, আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপরে শুরু করব। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, কারণ আজকের এই ক্লাসের পিডিএফটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা শেয়ার করবা তারা সাথে সাথে পিডিএফ পেয়ে যাবা, আর নাইলে ইউটিউবে আপলোড হবে তারপরে পড়বা, সমস্যা নেই। তো এই জন্য বলবো যে সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দিও আর কি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হাসমুন নাহার বলছে শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ হাসমুন নাহারকে। হাসমুন নাহারের স্ক্রিনশটটা নিয়ে রাখি। ওকে, আর 30 সেকেন্ড, 30 সেকেন্ড, দ্রুত যারা যারা এখনো শেয়ার করো নাই, এখনো সুযোগ আছে, শেয়ার করে দাও। ওকে, ওকে, বলো তারপর তোমাদের কোনটার প্রিপারেশন কেমন, বা কোন সাবজেক্ট একটু উইকনেস মনে হচ্ছে। পাশাপাশি হচ্ছে তোমরা একটু এটাও কমেন্ট করে জানাও যে কার কোথায় সিট পড়লো, দেখি শুনি যে কার কোথায় সিট পড়ছে। সবাই কমেন্ট করে জানাও। বেশিক্ষণ ক্লাসটা হবে না, তো ধৈর্য ধরে একটু শেষ পর্যন্ত থাকো। ইনশাল্লাহ জুওলজি তোমার আর তেমন পড়া লাগবে না, ক্লাসটা ঠিক মতো করো তাহলেই হবে। ওকে,
শেয়ার ডান, ফারজানা খান বলছে শেয়ার ডান, জান্নাত দার্জি বলছে শেয়ার ডান, অন্তর বলছে শেয়ার ডান। ওকে ওকে, আর 10 সেকেন্ড তারপর শুরু করে দিব। শেয়ার হচ্ছে তোমরা যেটা করো মেসেঞ্জারে শেয়ার করো, মেসেঞ্জারে শেয়ার করে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। চেষ্টা করবো আর কি টাইম লাইনে শেয়ার করা বা গ্রুপে শেয়ার করা আর কি। ওকে, না হলে কিন্তু ওই যে অনেকেই শেয়ার বলো ডান, বাট শেয়ার আসলে এটা কার্যকরী কোনো শেয়ার হয় না। ওকে, আর 5 সেকেন্ড, দ্রুত দ্রুত। গ্রুপ ইন্টার গ্রুপ ওয়ান। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। মোটামুটি অনেকেই আসছো, তবে আমাদের আরো আসার কথা ছিল আর কি। তোমরা ভোট দেওয়ার সময় বলো সবাই আসবো, ক্লাস লাগবে, খালি পিডিএফই করো, বাট ক্লাস কেউ করো না। তো এই জন্যই পিডিএফ দিই নাই কেমিস্ট্রি সেকেন্ড পেপার, খালি পিডিএফ করলে তো হইলো না, তাহলে তো আমি পিডিএফই দিয়ে দিতে পারি। সিক্রেট সাজেশন আছে ওইটাই নিতে পারো, ঠিক আছে। ইডেন কলেজ, বাংলা কলেজ, ওকে। ওকে, সো 1 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর দিয়ে দাও, আমরা 1 নম্বর কোশ্চেনে যাই। ওকে, তো 1 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, নিচের কোন পর্বের প্রাণীরা ইউসিলোমেট নয়, বলো নিচের কোন পর্বের প্রাণীরা ইউসিলোমেট নয়। এই কোশ্চেন আনসার দাও তো সবাই, নিচের কোন পর্বের প্রাণীরা ইউসিলোমেট নয়, এই কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। দেখি একের আনসার সবাই দ্রুত দাও। 1 নম্বর কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। বদরুন্নেসা, ওকে। আজকের ক্লাসটা এটার পরে ডিলিট করে দেওয়া হবে, সমস্যা নাই, ক্লাস না করলে নাই, কষ্ট করে ফ্রিতে দিচ্ছি তো এই জন্য মর্ম কম। ওকে, আসি, দেখো 1 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, নিচের কোন পর্বের প্রাণীরা ইউসিলোমেট নয় আর কি, ঠিক আছে। মানে 3 ধরনের সিলোম আছে, একটা হচ্ছে অ্যাসিলোমেট, মানে যাদের সিলোম নাই তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট আর কি। ওকে, যাদের সিলোম নাই তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। ওকে, আর যাদের সিলোম আছে তাদেরকে আমরা কি বলি, ইউসিলোমেট। ওকে, যাদের সিলোম নাই তাদেরকে আমরা বলি কি, অ্যাসিলোমেট। আচ্ছা, ফাতেমা সুলতান বলছে ডি আসছে, বি আসছে, আচ্ছা বি আসছে আর ডি আসছে। ওকে, আচ্ছা দেখো, যাদের সিলোম নাই তাদেরকে আমরা বলি কি, এ। বায়োলজির ক্ষেত্রে এ মানে হচ্ছে না, বুঝছো, বায়োলজির ক্ষেত্রে এ দিয়ে বা এ দিয়ে যদি কিছু শুরু হয় মানে তাদেরকে আমরা কি বলি, না বুঝে আর কি, ঠিক আছে। তো অ্যাসিলোমেট মানে কি, যাদের সিলোম নাই। আর ইউ মানে কি বলতো, ইউ মানে কি, যাদের প্রকৃত সিলোম আছে, বুঝছো। বলি না যে আমি তোমাকে প্রকৃত ভালোবাসি, কাকে, তোমাকে, মানে ইউ মানে তোমাকে। তাহলে আমরা তোমাকে বা প্রকৃত ভালোবাসি কাকে, তোমাকে, তাই না। তো প্রকৃত সিলোম যুক্ত যারা তাদেরকে আমরা বলি ইউসিলোমেট। আর একটা আছে ভাইয়া আছে নাই এর মাঝখানে আর কি, বুঝছো। একটা তো পুরাপুরি নাই, আর একটা আছে কি পুরাপুরি আছে, আর একটা কি বলতো আছে নাই এর মাঝখানে। তবে আছে না এর মাঝখানে যেটাকে আছে বা মিথ্যা সিলোম যুক্ত যেটা, তাদেরকে আমরা কি বলি বলতো, সিউডোসিলোমেট বলি। কি বলা হয়, সিউডোসিলোমেট। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর ইউসিলোমেট। এখন ভাই কোন পর্ব কি, তবে 1 থেকে 3 যারা আছে তারা হচ্ছে অ্যাসিলোমেট মানে নাই। সুডোসিলোমেট হচ্ছে শুধুমাত্র 4 নাম্বারটা, আর 5 থেকে শুরু করে 9 সবাই হচ্ছে কি ভাইয়া ইউসিলোমেট আর কি। ওকে, সো বলছে কোনটা ইউসিলোমেট নয়। সো দেখো এখানে কি কি আছে, আহ দেখো আমরা 1 থেকে 3 কি কি জানি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিন্থিস। আর 4-এ কি আছে বলতো, নেমাটোডা। তাহলে এই গুলাই তো হবে কি ইউসিলোমেট বাদে, তাই না। ইউসিলোমেটের বাদে কোনগুলো আছে, এই যে এই 3টা, নেমাটোডা এই 4টা আছে আর কি। ওকে, তো দেখো তো এখানে অপশনে কোনটা আছে, এই যে নেমাটোডাটা আছে। নেমাটোডাটা ভাই কি সিলোম যুক্ত, সিউডোসিলোম যুক্ত, সিউডোসিলোম যুক্ত। সো বলছে কোন প্রকার প্রাণী ইউসিলোমেট নয়, তাহলে ভাই এই যে নেমাটোডাটা, কারণ নেমাটোডা তো ভাই ইউসিলোমেট না, নেমাটোডাটা কি ভাই সিউডোসিলোমেট, তাই না। তার মানে এটাই হচ্ছে কি ইউসিলোমেট নয়। তাহলে ভাই অ্যান্সার কোনটা হবে, একের অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, 2 নাম্বার কোশ্চেন,
মেন্টল নিচের কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? বলো। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও এরপর সবাই হচ্ছে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এরপর সবাই দ্রুত দিয়ে দাও। 2 নাম্বার 2 এর অন্তর বলছে 2 এর বি। ওকে, বাকিরাও জানাও। আচ্ছা, তো দেখো কি বলা হয়েছে, মেন্টল নিচের কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? মেন্টল, ঠিক আছে, মেন্টল নিচের কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তুমি মনে রাখবা এই যে আমরা একটা জিনিস কমেন্ট করো, সবাই আগে কমেন্ট করতে থাকো, তারপর আমি এটা আনসার দিব। redman.com, এটা একটু সবাই কমেন্ট করো। কি কমেন্ট করবো ভাইয়া? redman.com, এটা একটু সবাই কমেন্ট করো তো। redman.com, এটা একটু সবাই কমেন্ট করো। সো redman.com, সবাইকে কমেন্ট করতে বলছিলাম কি redman.com। তো ভাই redman.com এ কি হলো ভাই? রেডতে হচ্ছে ভাই র্যাডুলা, ম্যানতে হচ্ছে কি ভাই মেন্টল, আর কমতে হচ্ছে ভাই কম্বোজ প্রাণী। তাহলে ভাই রেডতে কি ভাই? র্যাডুলা। রেডতে কি ভাই? র্যাডুলা। তাহলে ভাই র্যাডুলা বা রেতিজিহ্বা দেখতে পাওয়া যায় কাদের? র্যাডুলা বা রেতিজিহ্বা দেখতে পাওয়া যায় কাদের? মলাস্কা পর্বের প্রাণীদের। ম্যানতে ভাই মেন্টল, মেন্টল কাদের বৈশিষ্ট্য? মনে রাখবা মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। আর কমতে ভাই মনে রাখবা কম্বোজ প্রাণী। সবাইকে redman.com কমেন্ট করতে বলছিলাম। কমতে কি ভাই? কমতে হচ্ছে কম্বোজ প্রাণী। এই দুইটা জিনিস কার বৈশিষ্ট্য ভাই? এটা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তো বলা হয়েছে মেন্টল নিচের কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য ভাইয়া? তাহলে মেন্টল কোনটা ছিল? এই যে মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি ছিল? মেন্টল। তার মানে অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। 2 এর অ্যান্সার তাহলে কোনটা হবে? বি নাম্বার, মলাস্কা। ওকে, আচ্ছা, এবার সেটা 3 নাম্বার। পরিফেরা পর্বের প্রাণীদের জীবন চক্রের লার্ভা দশার নাম কি? পরিফেরা পর্বের প্রাণীদের জীবন চক্রের লার্ভা দশার নাম কি? অ্যান্সার দিতে থাকো। সো পরিফেরা হচ্ছে 1 নাম্বার পর্ব, এর দুইটা লার্ভা দশা আছে, একটা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা, একটা হচ্ছে কি অ্যামফিব্লাস্টুলা, আর একটা হচ্ছে কি প্যারেনকাইমুলা। আর কি বুঝছো? অ্যামফিব্লাস্টুলা আর একটা হচ্ছে কি প্যারেনকাইমুলা। অ্যামফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা। সো এখানে কোনটা আছে ভাই? প্যারেনকাইমুলাটা আছে। তার মানে পরিফেরা পর্বের জীবন চক্রের লার্ভা দশার নাম কি ভাইয়া? প্যারেনকাইমুলা। কোনটা হবে অ্যান্সার? 2 এর অ্যান্সার হবে তাহলে কোন? 3 এর অ্যান্সার হবে তাহলে কোনটা ভাইয়া? বি নাম্বারটা, অ্যামফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা। এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের। ওকে, সর্বপ্রথম টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায় কোন পর্বে? টিস্যু অঙ্গমাত্রার গঠন। সো এর পরে কোশ্চেন আনসার দাও তো। এর পরের কোশ্চেনটা আনসার দাও, পরের কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেন আনসার দাও, 4। তো দেখো আমরা জানি কি অনেকগুলা, ঠিক আছে, কোষ, অনেকগুলা কোষ যখন একসাথে একই রকমের কাজ করে তখন সেটাকে আমরা কি বলি বলতো? টিস্যু বলি, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলা টিস্যু মিলে আবার কি তৈরি করে? একটা অঙ্গ তৈরি করে, বুঝছো? আর অনেকগুলা অঙ্গ মিলে কি তৈরি হয়? একটা তন্ত্র তৈরি হয়। যেমন মনে করো এই যে আমাদের রক্ত সংবহন তন্ত্র যেটা আছে, এখানে কে কে আছে বলো তো? এখানে কিন্তু তোমার হার্টও আছে একটা অঙ্গ, তারপরে ফুসফুসও একটা আছে। ফুসফুসে কিন্তু আমাদের রক্ত সংবহন তন্ত্রের অংশ, কারণ হার্ট থেকে ব্লাড যায় কোথায়? ফুসফুসে, ফুসফুস থেকে সেখান থেকে আবার হার্টে আসে আর কি। তো এই অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? একটা তন্ত্র তৈরি হয়। এই আর কি মোটামুটি সিস্টেম।
সো এখানে মনে রাখবে 1 নাম্বারটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী হয়, বুঝছো। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি কোষের সাথে পরে কি টিস্যু আইছে না, তাহলে কোষ আর টিস্যু মিলে একটা হবে। তাহলে ভাই প্রথমটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, সেকেন্ডটা হচ্ছে ভাই কোষ টিস্যু মাত্রার প্রাণী আর কি, ওকে। থার্ডটা হচ্ছে ভাই টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। আর বাকি যেগুলো আছে যে অঙ্গতন্ত্র, তাহলে কয় নম্বরে গেল বলো তো? 4 নম্বরে গেল আর কি, বুঝছো। তাহলে 4টা সেকশনে ভাগ করা যায়, কি কি? কোষ, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে 4টা ক্লাসিফিকেশন। সো ভাই 1 নাম্বার যারা থাকে তারা হচ্ছে কোষ, আর 2 নম্বরে যারা থাকে তারা কি হবে? কোষ প্লাস টিস্যু। 3-এ যারা আছে তারা কি? টিস্যু প্লাস অঙ্গ। আর বাকি যারা আছে 4 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাই কি হবে? অঙ্গ থেকে তন্ত্র। সো বলা হয়েছে কোনটা টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। এই যে ভাই টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী কারা ভাই? 3 নাম্বার। সো 3 নাম্বার পর্ব কে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। 3 নাম্বার আছে কে ভাই? প্লাটিহেলমিনথিস। তার মানে অ্যানসার কোনটা হবে? 4-এর অ্যানসার হবে ভাই এ নাম্বারটা, ওকে। তোমাকে আমি সবগুলাই শিখাই দিলাম, তাহলে পরে প্যাচ হবে না। তো 4-এর অ্যানসার কোনটা হবে ভাই? এ নাম্বারটা। 4-এর অ্যানসার কোনটা হবে ভাই? এ নাম্বার, ওকে। 5 ত্রিস্তরীর অন্তর্ভুক্ত নয়, ত্রিস্তরীর অন্তর্ভুক্ত নয় কোন পর্বের প্রাণী? ত্রিস্তরীর অন্তর্ভুক্ত নয় কোন পর্বের প্রাণী? তবে ত্রিস্তরী কারা? ত্রিস্তরী বা 3 থেকে শুরু। ত্রিস্তরী কয় নাম্বার শুরু? 3 নাম্বার ফাইলাম থেকে শুরু করে 9 নাম্বার ফাইলাম পর্যন্ত সবাই হচ্ছে কি? ত্রিস্তরী। সো 1 আর 2 এরা তাইলে হচ্ছে ত্রিস্তরী নয়। তো 1-এ কি আছে? পরিফেরা, 2-এ কি আছে? নিডারিয়া। তাহলে কে হবে অ্যানসার? দেখো নিডারিয়া। এই নিডারিয়া তো দ্বিস্তরী, 2 নম্বরে আছে, এইজন্য নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী আর কি, হচ্ছে, বুঝছো। তো নাম্বারিং এর সাথে কিন্তু মিল আছে অনেক। তাহলে বাকি সবগুলা দেখো কথাতে পড়ে গেছে, 3 থেকে শুরু করে 9 এর মধ্যে পড়ছে। 1 আর 2 বাদে বাকি সবাই কি? ত্রিস্তরী, ওকে। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে যাই। কোন ধরনের প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়? তো ভাই এই যে অরীয়, অরিও নামে কিন্তু একটা কি আছে বলতো? বিস্কুট আছে, ঠিক আছে। এই অরিও বিস্কুট, এই যে অরিও বিস্কুট, যে কালো কালো কালারের 2টা অরিও বিস্কুট আর কি। এই অরিও বিস্কুটের মধ্যে কি থাকে বলতো? জেলি থাকে। তো এই অরিও বিস্কুটের জেলিটা হচ্ছে হাইড্রার অনেক পছন্দ। কার পছন্দ বলছি ভাই? হাইড্রার হচ্ছে এই অরিও বিস্কুটের জেলিটা পছন্দ। তো হাইড্রা কি করছে? সাগরে দাঁড়ায়, মানে হচ্ছে সিতে দাঁড়ায় এই অরিও বিস্কুটের জেলিটা খাচ্ছিল আর কি। তাহলে 3টা জিনিস বললাম। অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল কি ভাই? হাইড্রা। হাইড্রা যেহেতু পছন্দ করে, কি পছন্দ করে? বিস্কুটের ভাই জেলিটা পছন্দ করে। এই যে মাঝখানে যে জেলিটা ছিল, এই জেলিটা হচ্ছে হাইড্রা অনেক পছন্দ। তাহলে ভাই হাইড্রা জেলিফিশ কোথায় দাঁড়ায় খাচ্ছিল ভাইয়া? সাগরে দাঁড়ায় খাচ্ছিল। সাগর মানে কি বলতো? সি অ্যানিমন। সাগর মানে কি? সি অ্যানিমল। তো হাইড্রার বৈজ্ঞানিক নাম তো হাইড্রাই। এই যে সি অ্যানিমন, ঠিক আছে। সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম কি বলতো? মেট্রিডিয়াম। কি বলা হয়? মেট্রিডিয়াম। কি বলা হয়? মেট্রিডিয়াম। আর জেলিফিশ কি বলতো? অরেলিয়া অরিটা। অরেলিয়া অরিটা আর কি, ওকে। তার মানে সবগুলাই অরিও প্রতিসাম্যতা দেখা যায় কোথায় ভাইয়া? সবগুলাতে দেখা যাবে আর কি, ওকে। তার মানে 6-এর অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া রেচনাঙ্গ কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। নেফ্রিডিয়া, বুঝছো। তোমরা কি মনে রাখবা? অ্যানির প্রকৃত বর, বুঝছো। অ্যানির প্রকৃত বর, কমেন্ট করো আমার সাথে সাথে এটা। অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনি, বুঝছো। অ্যানির প্রকৃত বরকে সিটি কলেজের টনি। অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনি, এটা মাথায় রাখবা। অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনি। তবে অ্যানিতে হচ্ছে ভাই অ্যানিলিডা। অ্যানিতে কি ভাই? অ্যানিলিডা। প্রকৃততে ভাই এদের হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায় ভাইয়া? প্রকৃত খণ্ডকায়ন দেখতে পাওয়া যায়। বরে হচ্ছে ভাইয়া বদ্ধ রক্ত সংবহন। বরে কি ভাইয়া? বতে বদ্ধ, রতে রক্ত সংবহন। সিটিতে ভাইয়া কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায়, বুঝছো। কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া, যেটা ওদের কি বলতো? একটা চলনাঙ্গ। তাহলে ওদের চলনাঙ্গের নাম কি? কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। কলেজেতে ভাই কিছু নাই। টতে ভাই ট্রোকোফোর। টতে কি ভাই? ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়। আর এই যে ভাই নতে হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ, ঠিক আছে। ট্রোকোফোর নামক লার্ভা দশা, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ, কাইটিনময় সিটি হচ্ছে কি? পেশল বা পেশল প্যারাপোডিয়া কি? চলনাঙ্গ আর কি, ওকে। বদ্ধ রক্ত সংবহন, প্রকৃত খণ্ডকায়ন। অ্যানিলিডা পর্বের সকল বৈশিষ্ট্য একটা মাত্র নামেই হয়ে যাচ্ছে। সো নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কারে দেখতে পাওয়া যায়? এই যে নতে কি ছিল? নেফ্রিডিয়া। কার? অ্যানিলিডার। তাহলে অ্যান্সার কোনটা হবে? 7-এর অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা, ওকে। আচ্ছা, তাহলে অ্যানির প্রকৃত বা সিটি কলেজের টনি। কে কে কমেন্ট করছো দেখি তো? 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। বলছো হচ্ছে রাজিয়া আক্তার সুমাইয়া কমেন্ট করছো, শাইলা ফারিয়া কমেন্ট করছো, থ্যাংক ইউ।
রুমি বলছো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? কোন পর্বের প্রাণীদের কি বলা হয় ভাইয়া? সমুদ্রের ফুল নামে পরিচিত, বলো। কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? পরিফেরা, নিরারিয়া, প্লাটিহেলমিনথিস, সরি প্লাটিহেলমিনথিস নাই, প্রাইপুলিডা আর আছে ওরিসিফেরা, বলো কোনটা হবে সমুদ্রের ফুল? তবে সমুদ্রের ফুল, বুঝছো, সমুদ্রের ফুল বা তোমার হচ্ছে রেইন ফরেস্টও বলা হয়, ঠিক আছে, রেইন ফরেস্টও বলা হয়, ঠিক আছে, রেইন ফরেস্টও বলা হয়। এবং তোমার হচ্ছে এই যে নিডারিয়া পর্ব যারা আছে, বুঝছো, এদের অনেকগুলো নাম আছে। আরেকটা নাম আছে কি বলতো, কাটা যুক্ত প্রাণীও বলা হয় এদেরকে। কি বলা হয়? কাটা যুক্ত প্রাণী। তাহলে রেইন ফরেস্ট বলা হয়, কাটা যুক্ত প্রাণী বলা হয়, ঠিক আছে। তারপর সমুদ্রের ফুল বলা হয়। এগুলা কাকে বলা হচ্ছে ভাইয়া? নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে ভাইয়া? নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হচ্ছে আর কি, ওকে। তাহলে রেইন ফরেস্ট, কাটাযুক্ত প্রাণী আর কন্টক যদি বলতো তাইলে মনে রাখবা আবার একাইনোডার্মাটা, বুঝছো। কন্টক আর কাটাযুক্ত দুইটা কিন্তু আলাদা জিনিস, বুঝছো। কন্টক মানে কি? যার পুরো ত্বকেই কি কাটা কাটা থাকে, এটাকে বলা হয় কন্টক ত্বক। আর কাঁটাযুক্ত মানে ওদের বডিতে একটা কাটা আছে, বা একটা না মানে এমনি বডিতে কাটা আছে আর কি, ওকে। আর এটা মানে কি পুরো ত্বকটা বা স্কিনটাই কি কাটা কাটা, এটা হচ্ছে কন্টক ত্বক। তাহলে বলা হচ্ছে সমুদ্রের ফুল নামে পরিচিত কে? সমুদ্রের ফুল নামে পরিচিত হচ্ছে নিডারিয়া। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? বলো দেখি এটা। 9 নম্বর কোশ্চেনে কে সঠিক অ্যান্সার দিতে পারো? 9, 8-এর অ্যান্সার শেষ, 9-এর অ্যান্সার দেবো, 9। আর আবারও বলছি, যারা যারা এখনো শেয়ার করেন অবশ্যই টাইম লাইনে শেয়ার করবো। আমি ভাবছি আজকে ক্লাসটা ডিলিট করে দিব তোমাদের রেসপন্স দেখে, এটা ইউটিউবে ভাবতেছি আপলোড দিব না। ওকে, এর পরে কোশ্চেন অ্যান্সার দাও সবাই। নয়ের এ, নয়ের সি, ওকে সবাই কমেন্ট করো, যারা যারা লাইভে আসছো, যে কয়েকজন আসছো তারা সবাই আর কি এটা কমেন্ট করবা, এটার অ্যান্সার কমেন্ট করো, এটা দেখি তোমাদের অ্যান্সারটা আগে নিব। ওকে, নয়ের সি, নয়ের সি, আচ্ছা। হ্যাঁ ভাই, মনে রাখবা কেঁচো, বুঝছো, কেঁচো কিন্তু ত্বকের মাধ্যমে করে, ঠিক আছে। আমরা করি কিসের মাধ্যমে? আমরা হচ্ছে শ্বাস প্রশ্বাস করি কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। আর মাছ আছে যারা, মাছরা কিন্তু কি করে বলতো? মাছ করে হচ্ছে ফুলকার মাধ্যমে। মাছ করে হচ্ছে ফুলকার মাধ্যমে, আমরা করি হচ্ছে ফুসফুসের মাধ্যমে। আর কেঁচো আছে বা অ্যানিলিডা পরের প্রাণীরা মেইনলি কিসের মাধ্যমে করে? ত্বকের মাধ্যমে করে। ওদের হচ্ছে শ্বসনাঙ্গ না থাকে, হচ্ছে ত্বকের মাধ্যমে কি করে? শ্বাস প্রশ্বাস নেয়, ওকে। কেঁচো কোন পর্বের প্রাণী বলতো? কেঁচো আর জোক, কেঁচো আর জোক হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী বৈশিষ্ট্য থেকে আসছে। প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? এরপরে কোশ্চেন আছে দাও, বৃহত্তম ফাইলাম। তোমার সবচেয়ে বড় কে বলতো? আর্থ্রোপোডা, বুঝছো, সবচেয়ে বড় কে? আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম কে বলতো? মলাস্কা। দ্বিতীয় বৃহত্তম কে? মলাস্কা। আর থার্ড কে বলতো? এই যে করোটা বা আমরা হচ্ছে থার্ডে আসি আর কি, ওকে। তাহলে আর্থ্রোপোডা, মলাস্কা, তারপরে কে বলতো? করোটা। সবচেয়ে বৃহত্তম পর্বকে? এই যে পতঙ্গ মানে কে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। অ্যান্সার কোনটা হবে? তুমি যদি আরো করতে চাও করতে পারো। আচ্ছা, এবার আসি 11 নম্বর কোশ্চেনে। রুই মাছের কোন ধমনী লেজে রক্ত পরিবহন করে? রুই মাছের কোন ধমনী লেজে রক্ত পরিবহন করে? লেজে, লেজে কে রক্ত পরিবহন করে? কি কি আছে? প্যারাইটাল, ইলিয়াক, সাবক্লাভিয়ান, কর্ডাল। তো ভাই দেখো, প্যারাইটালে প আছে, দেহ প্রাচীরেও কি আছে বলতো? প আছে। তাহলে প্যারাইটাল দেহ প্রাচীরে, প্যারাইটাল দেহ প্রাচীরে, ওকে। আচ্ছা, এবার ভাই কর্ডাল, দেখো কর্ডালের শেষে ল আছে, কর্ডাল মানে ভাই লেজে। কর্ডাল কিসে ভাইয়া? লেজে। কর্ডাল কিসে ভাইয়া? লেজে আর কি, ওকে। কর্ডাল হচ্ছে লেজে। আচ্ছা, এবার দেখো সাব ক্লাভিয়ান। তবে ক্লাভিয়ান এটা কি? স্ক্যাপুলা ক্লাভিকল, এটা আমাদের কিসের চক্র বলতো? বক্ষ অস্থি চক্রে থাকে, তাই না? স্ক্যাপুলার ক্লাভিকল। তো এখানে কি আছে? ক্লাভিয়ান আছে, তার মানে এটা কোথায় হবে? বক্ষ, বক্ষে হচ্ছে নিয়ে যায়, বক্ষে হচ্ছে নিয়ে যায় কে? রক্ত পরিবহন করে কে? সাব ক্লাভিয়ান। আর ইলিয়াক, এটা মেবি এটা কোথায় করে মেইনলি বলতো? শ্রোণীতে করে। কিসে করে? শ্রোণীতে করে আর কি, ওকে। আচ্ছা,
তো দেখো এই যে আমাদের যেগুলো আছে এখানে হচ্ছে লেজ বলছে, এই যে কর্ডালের শেষে ল ছিল, লতে কি হবে লেজ হবে। তাহলে 11 অ্যান্সার কোনটা হবে? 11 অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, 11 অ্যান্সার হবে সি নাম্বার। 12 পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরে নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত? পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর বলো। 12 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দেবো সবাই। 12 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। 12 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো সবাই। 12 12 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও সবাই। 12 12 দ্রুত দ্রুত। 12 ডি বলছে একজন। ওকে, বাকিরাও জানাও দেখি। বারো ডি। আচ্ছা দেখি, দেখো আমাদের মনে রাখতে হবে আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে ধাপগুলো কিন্তু সহজ। মনে রাখবে একই সাথে পড়বা ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ঠিক আছে, ডিম একবারে বলবা, ঠিক আছে, তারপরে অপশন দেখবা ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ঠিক আছে, এমনি মুখস্থ হয়ে যাবে ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, চারটা দশ আর কি, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ঠিক আছে, ডিম, লার্ভা, পিউপা আর একটা কি বলতো ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। হ্যাঁ, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। হ্যাঁ, তোমরা সবাই ডি অ্যান্সার বলছো। আচ্ছা দেখি ডিতে এখন কি আছে। হ্যাঁ, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ইমাগো মানে কি বলতো পূর্ণাঙ্গ পতঙ্গ আর কি। ইমাগো না বলে এখানে কি লেখছে পূর্ণাঙ্গ পতঙ্গ লেখছে, একই জিনিস আর কি, বুঝছো? তাহলে কি হবে 12 অ্যান্সার ডি নাম্বারটা। ওকে, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ওকে, আচ্ছা হ্যাঁ সবারটা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে বলতো? সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে। আর যদি বলতে হবে অসম্পূর্ণ রূপান্তর, যদি বলতে হবে অসম্পূর্ণ রূপান্তর, যেটা মেইনলি পতঙ্গতে দেখতে পাওয়া যায় বা ঘাস ফড়িং এ দেখতে পাওয়া যায়। ঘাস ফড়িং এর রূপান্তর কেমন? অসম্পূর্ণ রূপান্তর, বুঝছো? ঘাস ফড়িং এর রূপান্তর কেমন? অসম্পূর্ণ। ঘাস ফড়িং এর রূপান্তর কেমন? অসম্পূর্ণ। ঠিক আছে, ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর রূপান্তর কেমন ভাইয়া? অসম্পূর্ণ রূপান্তর। তো ঘাস ফড়িং কিন্তু এটা দেখা যাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আর কি। তাহলে ভাই ঘাস ফড়িং এর রূপান্তরে কি দেখা যাবে বলো তো? ঘাস ফড়িং এর রূপান্তরে কি দেখা যাবে? হ্যাঁ, ঘাস ফড়িং রূপান্তরে দেখা যাবে এই যে ভাই এ নাম্বারটা। ঠিক আছে, ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী, এটা হচ্ছে ঘাস ফড়িং বা অসম্পূর্ণ রূপান্তরে দেখতে পাওয়া যায়। আর সম্পূর্ণ রূপান্তর হচ্ছে এই যে এইটা ডিম, নিম্ফ, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। আর যদি বলতো অসম্পূর্ণ রূপান্তর বা ঘাস ফড়িং এর রূপান্তর, সেটা তখন বলতো এই নাম্বারটা ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। ওকে, আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবা। এবার আসি, দেখো ঘাস ফড়িং এর দুটি মোচনের মধ্যবর্তী দশাকে কি বলে? দেখো ঘাস ফড়িং কি হয় বলতো? এই যে টোটাল হচ্ছে 5টা আর কি, 5বার খোলস মোচন করে আর কি। তো দেখো এই যে দুইটা মোচন, একটা মোচন থেকে আরেকটা মোচনের মাঝখানে যে দশাটা, তো ঘাস ফড়িং হচ্ছে নিজেকে কিভাবে বলতো স্টার ভাবে। তো এই যে স্টার কি হতে চায়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যাচ্ছে, মানে ওর কি হচ্ছে ইন স্টার। ঠিক আছে, ওই মধ্যবর্তী দশা না, তার মানে এখানে ছিল, ওইখান থেকে কি হচ্ছে বলতো খোলস পাল্টা কি হচ্ছে একটা নতুন ভাবে নিজেকে কি করতেছে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? এই যে মধ্যবর্তী দশা তোমাকে আজ করছে, তো স্টার হওয়ার মধ্যবর্তী দশা, বুঝছো? স্টার হওয়ার মধ্যবর্তী দশা, যেটাকে আমরা কি বলবো ইন স্টার। ঠিক আছে, ইন স্টার বলবো, কি বলবো ইন স্টার। ঠিক আছে, তাহলে দুটি মোচনের মধ্যবর্তী দশা স্টার হইতে চায়। ঠিক আছে, হচ্ছে দশা পা খোলস পাল্টা কি হইতে চায় স্টার হইতে চায়। মধ্যবর্তী, মধ্য মানে কি বলবো ইন। তাহলে মধ্যবর্তী দশা মানে ইন মানে তো উপরে, বাট এখানে মনে রাখার জন্য মানে ইন মানে আমরা কি বুঝি বলতো? তাহলে কি হবে, মানে ইন মানে তো মধ্যে বোঝায়, তাই না? ইন মানে কি মধ্যে বোঝায়, অন মানে উপরে আর কি। ঠিক আছে, তো ইন মানে কি মধ্যে বোঝায়। তো এই যে দুটি মধ্যবর্তী দশা, মধ্যবর্তী দশা, মোচনের মধ্যবর্তী দশাকে আমরা কি বলবো ইন। আর কি হইতে চায় স্টার হইতে চায়, তাহলে নাম কি হবে ইন স্টার। বুঝছো, তাহলে নাম কি হবে এই যে ইন স্টার। তাহলে নাম কি হবে ইন স্টার, দুটি মোচনের মধ্যবর্তী মানে ইন। ঠিক আছে, স্টার। ওকে, আচ্ছা এরপর আসি, কোনটি হাইড্রাতে থাকে না? সিলেন্ট্রন, নিউরোসাইট, মেসোডার্ম নাকি মেসোগ্লিয়া? তবে হাইড্রাতে তবে মেসোডার্ম থাকে না, মেসোডার্মের পরিবর্তে কি থাকে বলতো মেসোগ্লিয়া থাকে। হাইড্রাতে আমরা জানি মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, যেটা একটা অকোষীয় স্তর, যেটা একটা অকোষীয় স্তর। এবং এখানে কি বলে বলতো কোষীয়
নমনীয় অবস্থায় থাকে, ঠিক আছে, কোষীয় তোমার হচ্ছে অনেক নমনীয় অবস্থায় থাকে আর কি, নমনীয় অবস্থায় থাকে। পাশাপাশি এর পুরুত্ব কত বলতো, 0.1 মাইক্রোমিটার, ঠিক আছে, 0.1 মাইক্রোমিটার, ঠিক আছে। আচ্ছা, নমনীয় কঙ্কাল হিসেবে থাকে, ঠিক আছে, নমনীয় কঙ্কাল হিসেবে থাকে আর কি, নমনীয় কঙ্কাল হিসেবে থাকে এবং এর পুরুত্ব কত, 0.1 মাইক্রোমিটার। অকোষীয় নমনীয় কঙ্কাল এবং এটা হচ্ছে কি 0.1 মাইক্রোমিটার। এটা কি বলতো, মেসোগ্লিয়া। এটা কিসের পরিবর্তে থাকে, মেসোডার্মের পরিবর্তে থাকে। তার মানে থাকে না কোনটা, মেসোডার্ম থাকে না, কারণ মেসোডার্মের পরিবর্তিত মেসোগ্লিয়া আছে, তাই না। তার মানে 14 অ্যান্সার কোনটা হবে, সি হবে। বাকি সবই আছে, সিলেন্টেরন আছে, তারপরে হচ্ছে কি আছে বলতো, নিডোসাইটো আছে। সিলেন্টেরনটা কি ওদের তোমার হচ্ছে দেহ গহ্বর, ঠিক আছে, সিলেন্টেরনটা কি দেহ গহ্বর। আর আমাদের কি থাকে, সিলম থাকে আর কি। এই সিলেন্টেরনের আরো একটা নাম আছে, যেটাকে কি বলা হয় বলতো, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপর আসি, রুই মাছের বর্গের নাম কি বলো, রুই মাছের বর্গের নাম কি। 15 নম্বর কোশ্চেনটা আনসার দিয়ে দাও। 15, রুই মাছের বর্গের নাম কি বলো তো, 15 নম্বর কোশ্চেনটা। রুই মাছের বর্গের নাম কি, এরপরে কোশ্চেন আনসার দাও। রুই মাছের বর্গের নাম কি বলো, রুই মাছের বর্গের নাম কি। 15 নম্বর কোশ্চেন আনসার দাও দেখি, 15। আচ্ছা, 15 নম্বর কোশ্চেনটা, দ্রুত দ্রুত, এ বলছো, আচ্ছা। হ্যাঁ, তো দেখো এটা আবার সহজ, নামটা মনে রাখবা, সিপ্রিনি ফর্মিস, আমি এভাবে মনে রাখতাম, ঠিক আছে, সিপ্রিনি, যে সিওয়াইপি দিবা, সিপ্রিনি বানানটা একটু লিখবা, তাহলে ইজি হবে, সিপ্রিনি ফর্মিস এভাবে বলবা, তাহলে ইজি হবে, ফর্ম, ঠিক আছে, সিপ্রিনি ফর্মিস। সিপ্রিনি আমি এটুকু একসাথে বলতাম, সিপ তারপরে রিনি তারপরে ফর্মিস, ঠিক আছে, সিপ্রিনি ফর্মিস এভাবে বলতাম, তাহলে মুখস্থ হয়ে যাবে সিপ্রিনি ফর্মিস। ওকে, নামটা কমেন্ট করো, তাহলে ইজি হয়ে যাবে। কি হবে ভাই, সিপ্রিনি ফর্মিস, সিপ্রিনি ফর্মিস। তার মানে অ্যান্সার কোনটা হবে, পয়েন্ট অ্যান্সার হবে এ নাম্বারটা, সিপ্রিনি ফর্মিস। 16, হাইড্রা দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি। তো ভাই যে দ্রুত চলন যে প্রক্রিয়াটা আছে বুঝছো তো, হাইড্রা, মনে করো তুমি এই যে চান্স পেয়ে গেলা, তুমি চান্স পেয়ে গেলে কি করবা বলো তো, ডিগবাজি দিতে দিতে বাসা যাবা না, বা খুশিতে কি করে মানুষ আত্মহারা হয়ে ডিগবাজি দিতে দিতে বাসা যায়, তাই না। সো দ্রুত, তুমি দ্রুত বাসা যাওয়ার জন্য কি করবা বলো তো, ডিগবাজি বা সমার সল্টিং পদ্ধতি ইউজ করবা, ডিগবাজি বা সমার সল্টিং, ডিগবাজি বা সমার সল্টিং পদ্ধতি। দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি, ডিগবাজি বা সমার সল্টিং আর কি, বুঝছো। আচ্ছা, তার মানে আনসার হবে কোনটা, সমার সল্টিং। হাইড্রা জননাঙ্গ কোন ঋতুতে দেখা যায়, দেখি এই কোশ্চেনের আনসার দাও তোমরা। হাইড্রা জননাঙ্গ কোন ঋতুতে দেখা যায়, হাইড্রা জননাঙ্গ কোন ঋতুতে দেখা যায়। বলো এর পরে কোশ্চেন আনসার দাও, যে হাইড্রা জননাঙ্গ কোন ঋতুতে দেখা যায়, হাইড্রা জননাঙ্গ কোন ঋতুতে দেখা যায়। হাইড্রা জননাঙ্গ কোন ঋতুতে দেখা যায় বলো। 16 বি, 16 এ, আচ্ছা 16 শেষ, 16 তো আমি মুখস্থ করাই দিলাম। 17 নম্বর কোশ্চেন আনসার দাও, এবার 17 নম্বর কোশ্চেনটার আনসার দাও। 17 নম্বর কোশ্চেন আনসার দাও তো, 17। 17 ডি বলছে, নাহার বলছে ডি, তন্নি বলছে বি। ওকে ফাইন, জান্নাতুল ফেরদৌসি বলছে এ। আচ্ছা, তারপরে বাকিরাও জানাও এ নাকি বি, যেতে কোনটা জিতে বলো দেখি, বাকিরাও সবাই কমেন্ট করো। ওকে, তাহলে বোঝা যাবে কোনটা জিতবে। 17 বি, 17 বি। ওকে, আচ্ছা, ওকে, আসো দেখি 17 এ হয় নাকি বি হয়। এখন দেখি একজন দেখি এবার 12 অ্যান্সার দিচ্ছে, 12 তো শেষ হয়ে গেছে অনেক আগে, তোমার মেবি এখনো নেট স্লো, এই জন্য তুমি এত পিছিয়ে আছো। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা আসো দেখি, তবে এই যে জননাঙ্গ টার্মটা বুঝছো, এই জননাঙ্গ টার্মটা শুনলে কি হয়, অনেকে হাসে আর কি, বুঝছো, অনেকে কি করে বলতো, হাসে, কি নাকি পড়াচ্ছে আর কি, বুঝছো, জননাঙ্গ টার্মটা শুনলে অনেকে কি করে বলতো, হাসে। তো হাসে দিয়ে মনে রাখবা, সবাই আমার সাথে কমেন্ট করো কি, হাসি, ঠিক আছে, কি কমেন্ট করবা, হাসি।
কমেন্ট করো কি হাসি, সবাই আমার সাথে কমেন্ট করো কি হাসি। তবে হাসিতে কি হলো বলো তো, হাতে হেমন্ত, হাতে কি ভাইয়া হেমন্ত, আর শীতে কি বলতো শীত, হাতে হেমন্ত আর শীতে কি বলতো শীত। তাহলে হেমন্ত আর শীত কি হবে ভাইয়া, হেমন্ত আর শীত। তাহলে কি হবে হেমন্ত আর শীত। কমেন্ট করো কি হাসি, হেমন্ত আর শীত। তার মানে এটার পরে ভুল হবে না। তাহলে আছে কোনটা, হেমন্ত অপশনে আছে নাই, আছে কোনটা শীত আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে, 17 অ্যান্সার হবে এ নাম্বারটা। ঠিক আছে, হাসি দিয়ে মনে রাখবা হেমন্ত আর শীত। ওকে আচ্ছা 18 নাম্বার, রুই মাছের রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে বলো, রুই মাছের রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, আগেই বলছি। হাসি, শারমিন জান কমেন্ট করছে, একজন ইংলিশে কমেন্ট করছে, ইংলিশে কমেন্ট করলে কিভাবে হবে। আচ্ছা যাই হোক করছো তাই এনাফ। আচ্ছা আসি, রুই মাছের রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, রুই মাছের রেনাল ধমনী একটু আগে পড়াইছি, তোমাদের এটা পারা উচিত। বলো রুই মাছের রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে। হাসি ওকে, আচ্ছা সবাই কমেন্ট করতেছো, এরপরে কোশ্চেন আনসার দাও। সতেরো নম্বর কোশ্চেনটার অ্যান্সার, সরি 18 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দাও সবাই। আচ্ছা দেখো 18 এ বলতেছে অনেকে, এ কেমনে হয় দেখো, এই যে রেনাল, রেনাল রেনাল মানে কি বলতো, বৃক্কের সাথে রিলেটেড কিছু একটা হবে। রেনাল মানে কি, রেনাল পিরামিড, রেনাল পিরামিডের নাম শুনছো না, রেনাল ধমনী, রেনাল পিরামিড, রেনাল ধমনী এগুলো কিসের সাথে সম্পর্কযুক্ত, কিডনি রিলেটেড বা বৃক্ক রিলেটেড, তাই না। রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে ভাইয়া, বৃক্কে রক্ত সরবরাহ করে। রেনাল ধমনী ভাই কোথায় রক্ত সরবরাহ করে ভাইয়া, বৃক্কে রক্ত সরবরাহ করে। ওকে আচ্ছা, রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় বেশি হয়, রুই মাছের আইস বুঝছো, তবে রুই মাছ বুঝছো বৃদ্ধি, বৃদ্ধি পাচ্ছে, আইসের কি পাচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পায় মনে হয় বৃদ্ধিতে ব আছে, বসন্তকালেও কি আছে বলতো, বসন্তকালেও বৃদ্ধি আছে বুঝছো। তো এই যে আছে না, এসে গেছে বসন্ত আর কিরকম, তাই না, বসন্তের কারণে কি হয় বলতো, বৃদ্ধি পায়, আইস গুলো কি পায় বলতো, বৃদ্ধি পায়। বসন্তের কারণে কি হয়, বৃদ্ধি পায়। বতে কিন্তু আবার বর্ষাকাল হয়, আর বর্ষাকাল কিন্তু না। মনে হয় বর্ষাকাল হচ্ছে ওদের কি, প্রজননের মৌসুম, ওই সময় বৃদ্ধি না, বৃদ্ধি পায় কোন কালে, বসন্ততে ব আছে, বৃদ্ধিতেও ব আছে। তাহলে বৃদ্ধি পায় কোন কালে, বসন্তকালে আর কি। ওকে আচ্ছা 20 কত, এটা অনেক মার্কা মারা একটা কোশ্চেন, অনেক জায়গায় আসে, তোমাদের এটা পারা উচিত, তোমরাই অ্যান্সার দিয়ে দাও যে রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচতে পারে না। এটা বলা যায় যে একটা কমন কোশ্চেন, এবং বিসির কোশ্চেন যথেষ্ট সহজ হবে। সো এইসব কোশ্চেনও দিয়ে দিবে আর কি। ওকে তো কি বলা হয়েছে, রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না, অ্যান্সার কোনটা হবে ভাই, তোমরা সবাই জানো 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না। তাহলে 20 এর আনসার কোনটা হবে, সি নাম্বার। 21 ঘাস ফড়িং এর ওমাটেরিয়ামে অবস্থিত কর্নিয়া জেন কোষের সংখ্যা কয়টা বলো, কর্নিয়া জেন কোষের সংখ্যা কয়টা, ওমাটেরিয়ামে অবস্থিত কর্নিয়া জেন কোষের সংখ্যা কয়টা বলো, কর্নিয়া জেন কোষের সংখ্যা কয়টা, দেখি অ্যান্সার দাও দ্রুত দ্রুত। কর্নিয়া জেন কোষের সংখ্যা কয়টা, সবাই হচ্ছে 21 নম্বর কোশ্চেন আনসার দাও। 21, 20-এর সি। ওকে 21-এর আনসার দেবার, 21-এর সি বলছে, ইতিপল বলছে 21-এর সি। ওকে আচ্ছা, একুশে সি, একুশে সি। ওকে আচ্ছা আসো দেখি 21 নম্বর কোশ্চেনটা কি হবে। কর্নিয়া জেন কোষের সংখ্যা কয়টা বলছে, 21-এর সি, ডি, এ, এও বলছো, সারা আহমেদ বলছো এ, কায়না সুবা বলছো ডি। আচ্ছা বি বাদ গেছে তাই না, আর কেউ কিছু বলবা, দেখি আর কেউ কিছু বলবা, বি কেউ বলবা না। কে
আচ্ছা, তাহলে বি সি ডি দুইটাই আসছে আর কি। ওকে, আচ্ছা যাই হোক, দেখো সহজে মনে রাখাই দিই। দেখো কর্নিয়াজেন কোষ, ঠিক আছে, ঘাস ফড়িং এর কর্নিয়া। তো আমরা কর্নিয়া, কর্নিয়াজেন কোষের সংখ্যা কয়টা ভাইয়া? দুইটা। কর্নিয়াজেন কোষের সংখ্যা কয়টা? দুইটা। এবার আসলে ক্রিস্টালাইন কোন কোষ আছে, বুঝছো? ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ আছে, এটা কয়টা? চারটা। আর একটা আছে কি ভাই বলতো? রেটিনুলার কোষ আর কি। এটার সংখ্যা কয়টা? 7 থেকে 8টা আর কি। ওকে, 7টা বা 8টা। তবে কর্নিয়া, মনে হয় কর্নিয়াজেন কোষ কয়টা? দুইটা। ক্রিস্টালাইন কোন, দেখো নামে কি আছে বলতো? কোন কথাটা আছে, তাহলে ঘরের কোণা কয়টা হয়? 4টা। এই দেখো ঘরের কোণা কয়টা? এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, 4টা কোণা হয়। তাহলে ক্রিস্টালাইন কোন কোষ কয়টা ভাইয়া? 4টা। কর্নিয়াজেন কোষ কয়টা ভাইয়া? দুইটা। রেটিনুলা ভাইয়া, রেটিনুলার কোষের সংখ্যা কয়টা? রেটিনা, মনে হয় রেটিনা নামে একটা কোচিং সেন্টার আছে না, এদের ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে 7টা বা 8টা আর কি, বুঝছো? রেটিনুলার কোষের সংখ্যা কয়টা? 7 বা 8টা। তাহলে কর্নিয়াজেন কোষের সংখ্যা কয়টা হবে ভাইয়া? দুইটা। কয়টা? দুইটা। কর্নিয়াজেন কোষের সংখ্যা কয়টা ভাইয়া? দুইটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ হবে আর কি। ওকে, কর্নিয়াজেন কোষের সংখ্যা কয়টা হবে ভাইয়া? দুইটা। কর্নিয়াজেন কোষের সংখ্যা কয়টা? দুইটা। আদর্শ নেমাটোসিস্টে কয়টি বার থাকে বলো? আদর্শ নেমাটোসিস্টে কয়টি বার থাকে? এই কোশ্চেন অ্যান্সার দাও। আদর্শ নেমাটোসিস্টে কয়টি বার থাকে? দ্রুত সবাই হচ্ছে 22 নম্বর কোশ্চেনের আনসার দাও যে আদর্শ নেমাটোসিস্টে কয়টি বার্ব থাকে? বলো, আদর্শ নেমাটোসিস্টে কয়টি বার্ব থাকে? বলো, আদর্শ নেমাটোসিস্টে কয়টি বার্ব থাকে? কে? হ্যাঁ, এই যে কায়নাথ সুরা বলছে এক জোড়া বা দুইটা। হ্যাঁ, বইয়ে লেখা আছে এক জোড়া। তো ওইটাকে একটু কষ্ট করে লিখে নিবা দুইটা, তাহলে মনে থাকবে। আচ্ছা, আদর্শ নেমাটোসিস্টে ভাইয়া মনে রাখবা কয়টা বার্ব থাকে? 3টা বার্ব থাকে। আর বার মানে কি বলতো? কাটা। আর বারবিউল আছে, বুঝছো? বারবিউল কত থাকে বলতো? বারবিউল মানে হচ্ছে বার বার যেখানে বারবিউল থাকে কয়টা বলতো? অসংখ্য বা ইনফিনিটি, বুঝছো? বারবিউল থাকে কি? অসংখ্য বা ইনফিনিটি থাকে কি? বারবিউল। আর বার থেকে কয়টা? মাত্র 3টা বার থাকবে, বুঝছো? বার থাকবে কয়টা হবে? 3টা। আর বারবিউল থাকবে কয়টা বলতো? অসংখ্য। ঘাস ফড়িং এর অ্যান্টেনার অংশ নয় কোনটা? অ্যান্টেনার অংশ কয়টা? 3টা। একবারে মুখস্থ করবা। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। ঘাস ফড়িং এর অ্যান্টেনার অংশ 3টা কি কি ভাইয়া? এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। কোনটা অংশ নয়? স্টাইপস, ঠিক আছে? স্টাইপস, স্টাইপস অংশ নয়। 23 আনসার কোনটা হবে ভাইয়া? এ নাম্বারটা। কোনটা কোনটা অংশ একবারে বলবা। এসকেপ, এসকেপ পথ এসে তার মানে পয়টা পদ দিয়ে শুরু, পেডিসেল, আর এটা কি? ফ্লাজেলাম। ওকে, আচ্ছা। 24, ঘাস ফড়িং এর পাকস্থলীতে কত জোড়া হেপাটিক সিকা থাকে? কত জোড়া হেপাটিক সিকা থাকে ঘাস ফড়িং এর পাকস্থলীতে? ঘাস ফড়িং এর পাকস্থলীতে কত জোড়া হেপাটিক সিকা থাকে? কত জোড়া হেপাটিক সিকা থাকে? তো আমরা ঘাস ফড়িং রিলেটেড কিছু আসলে 6 দাগাবা। কত দাগাবা ভাইয়া? 6 দাগাবা। কত দাগাবা ভাইয়া? 6 দাগাবা। তাহলে কত জোড়া হেপাটিক সিকা থাকে ভাইয়া? 6 জোড়া হেপাটিক সিকা থাকে, মানে 12টা থেকে। কয়টা থাকে? 12টা থাকে আর কি, বুঝছো? তাহলে 6 জোড়া বা 12টা। তার মানে 24 আনসার কোনটা হবে? ডি নাম্বারটা। ওকে, এখানে কত জোড়া বলছে? ট্রিপসিন এনজাইমের কাজ কি বলতো? ট্রিপসিন এনজাইমের কাজ কি? 25 নম্বর কোশ্চেন আনসার দাও। 25 নম্বর কোশ্চেন আনসার দাও যে ট্রিপসিনের কাজটা কি? ট্রিপসিনের কাজটা কি বলো? ট্রিপসিনের কাজটা কি বলো? ট্রিপসিন, ট্রিপসিন। ওকে,
যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নাই দ্রুত শেয়ার দিয়ে দাও, তাইলে কিন্তু আজকের এই ক্লাসের পিডিএফটা ইজিলি পেয়ে যেতে পারবা। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। ওকে, যারা যারা এখনো শেয়ার করো নাই কমেন্ট করতে পারো শেয়ার ডান, কারণ এই ক্লাসটা থাকবে নাকি শিওর না, ডিলিটও করে দিয়ে দিতে পারি, কারণ তোমাদের আজকে ভিউ দেখে আমি নিজেই হতাশ। ক্লাস করার সময় বলো ভাই ক্লাস লাগবে, বাট লাইভে নিলে তোমাদের খুঁজে পাওয়া যায় না। সিক্রেট পিডিএফ কোথায় পাবো? আচ্ছা, সিক্রেট পিডিএফ সম্পর্কে আগামীকাল যারা পেইড ব্যাচের আসো তোমাদের তো অলরেডি ওয়েবসাইটে আমরা আপলোড করে দিছি সিক্রেট পিডিএফ, বাংলাটা কালকে আপলোড হয়ে যাবে। আর যারা হচ্ছে পেইড ব্যাচের বাইরে আসো, যারা এটা নিতে চাও, তারা আগামীকাল আমাদের সকালবেলা থেকে সিক্রেট ফাইলটা তোমরা সংগ্রহ করতে পারবে আর কি। ওকে, বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে নক দাও, তাহলেই হবে। ওকে, আচ্ছা আবার বলে রাখি যে সিক্রেট ফাইলতে কি ভাইয়া এখান থেকে সব কমন পাবো? সিক্রেট ফাইল হচ্ছে একটা রিভিশন ম্যাটেরিয়াল, এখান থেকে তুমি অনেক এমসিকিউ হুবহু কমন পাবা। তবে এটা কিন্তু প্রশ্ন না, তোমরা এমন মনে করো যে এটাই প্রশ্ন যদি দিয়ে দিতাম এত সহজে তো চান্স পাওয়া তাহলে তো হয়েই যেত। শেষ সময় তুমি যদি একটা ভালো রিভিশন দিতে চাও, একটা গোছানো প্রিপারেশন নিতে চাও, তাহলেই হচ্ছে এই সিক্রেট ফাইল। সো তোমার কাজ কি হবে? সিক্রেট ফাইলটা ভালো মতো পড়বা, পাশাপাশি হচ্ছে লাস্টের দিন সিক্রেট ফাইলটা ভালো মতো পড়বা। তারপরে যদি পড়া হয়ে যায়, তারপর তোমার কাজ কি হবে? এই যে ম্যারাথনের যে পিডিএফ গুলো আছে, এই পিডিএফ গুলো ওয়েবসাইটে একসাথে দেওয়া আছে, সো ওয়েবসাইটে পেয়ে যাওয়া আর কি। ওকে, তুমি সিক্রেট ফাইল নিয়ে ম্যারাথন পিডিএফ এবং সিক্রেট ফাইল পিডিএফ দুইটা একসাথে পেয়ে যাবা। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আসের পরে ট্রিপসিন এনজাইমের কাজ কি বলো? ট্রিপসিন এনজাইমের কাজ কি? আচ্ছা দিব, সমস্যা নেই। আচ্ছা আসি, ট্রিপসিন এনজাইমের কাজ কি? 25 নম্বর কোশ্চেন আনসার দাও। ওকে, আচ্ছা দেখো ট্রিপসিন এনজাইমের কাজ কি বলতো? প্রোটিন জাতীয়, নামে শিখে আছে সিন আছে, প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে কে বলতো? ট্রিপসিন। ট্রিপসিন কিসে সাহায্য করে? প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে কে? ট্রিপসিন। শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ যারা যারা শেয়ার করছো। তাহলে ট্রিপসিনের কাজ কি বলতো? প্রোটিন জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। ওকে, তবে ট্রিপসিনটা মেইনলি উৎপন্ন হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, অগ্নাশয় থেকে উৎপন্ন হয় এবং ক্ষুদ্রান্তের ডিওডার্নামে কি হয় বলতো? উন্মুক্ত হয়। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে ভাইয়া কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয় এবং কোথায় যায়? ক্ষুদ্রান্তের ডিওডার্নামে উন্মুক্ত হয় আর কি, বুঝছো? এই ইনফরমেশনটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা এরপর আসি, কোনটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়? তো ভাই দেখো, এই যে আমরা মাঝে মধ্যে প্রায় শুনি না যে ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিনের কাজ কি বলতো? এই যে আমাদের রক্তে ডায়াবেটিস হয় বা এরকম, মানে আমাদের ডায়াবেটিস যে হয়, ইনসুলিন আমরা তখন দিই। কেন দিই? কারণ রক্তে গ্লুকোজের মান অনেক বেড়ে গেছে বা মাত্রা অনেক বেড়ে গেছে, এই জন্য ইনসুলিনের আর উৎপন্ন হচ্ছে না বলি কি আমরা কৃত্রিম ভাবে আমরা ইনসুলিন কি করতেছি? পুশ করে ঢুকাচ্ছি আর কি, তাই না? তো ইনসুলিনের কাজটা কি? রক্তে গ্লুকোজের লেভেল কমানো। ইনসুলিনের কাজটা কি? রক্তে গ্লুকোজের লেভেল কমানো। তোমাকে বলা হয়েছে কি বাড়ায় কে, বুঝছো? উল্টা, গ্লুকাগন হচ্ছে কি করে বলতো? বাড়ায়। গ্লুকাগনে গ আছে, এই জন্য গ্লুকোজের লেভেল বাড়াবে। আর ইনসুলিন, এই যে আমরা ইনসুলিন দিই না, ইনসুলিন কি করে? গ্লুকোজের লেভেল কমায় আর কি, বুঝছো? ইনসুলিন হচ্ছে ভাই গ্লুকোজের লেভেল কমায়, আর গ্লুকোজের মাত্রা বাড়ায় কে ভাই? গ্লুকাগন আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখবা। তো ভাই মনে রাখবা কোনটা কোন কোষ থেকে খরিত? একবার মুখস্থ করে দিই, আলফা বিটা গামা ডেল্টা, নাকি কিন্তু আলফা বিটা ডেল্টা, তারপরে হচ্ছে কি বলতো? গামা, বুঝছো? আলফা বিটা ডেল্টা, তারপরে একেবারে শেষে কে বলতো? গামা। আমরা কি বলি? আলফা বিটা গামা বলি না, বাট এক্ষেত্রে উল্টা, আলফা বিটা ডেল্টা, তারপরে কি বলতো? গামা। তারপর নিচে কমেন্ট করবো আমার সাথে সাথে সবাই, গুই সাপ। কি কমেন্ট করবা ভাইয়া? গুই সাপ। গুই সাপের ভাইয়া কি হইলো? গুই সাপটা কমেন্ট করে ফেলো। গুই সাপে হচ্ছে ভাইয়া গ্লুকাগন, ইতে ইনসুলিন, সতে সোমাটোস্ট্যাটিন, আর পতে কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, বুঝছো? গ্লুকাগন খরিত হবে আলফা কোষ থেকে, ইনসুলিন খরিত হয় বিটা কোষ থেকে, তারপর হচ্ছে ভাইয়া সোমাটোস্ট্যাটিন খরিত হয় কি তোমার হচ্ছে ডেল্টা কোষ থেকে, আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খরিত হয় কোথা থেকে? তোমার হচ্ছে গামা কোষ থেকে আর কি, বুঝছো? তাহলে গুই সাপ কমেন্ট করতে বলছেন, সবাই গুই সাপ কমেন্ট করবা, আলফা বিটা ডেল্টা গামা। ওকে, আচ্ছা, সো আমরা একসাথে কোষের নামগুলো পড়ে রাখলাম, কোনটা কোন কোষ থেকে খরিত হয়। কাফফার সেল কোন অঙ্গে থাকে বলো? কাফফার সেল কোন অঙ্গে থাকে? কাফফার সেল কোন অঙ্গে থাকে? পরে কোশ্চেন আনসার দাও তো। কাফফার সেল কোন অঙ্গে থাকে? কাফফার সেল কোন অঙ্গে থাকে? পরে কোশ্চেন আনসার দাও সবাই। কাফফার সেল কোন অঙ্গে থাকে?
তোমার মনে হয় কাফার সেল যেটা আছে বুঝছো, কাফার সেল এটা মেইনলি কোথায় থাকে বলো তো? কাফার সেল এটা যকৃতে, যকৃতের ম্যাক্রোফেজ কোষকে আমরা কি বলি? যকৃত বা লিভার লিখি, যকৃত বা লিভারের, ঠিক আছে, যকৃত বা লিভারের ম্যাক্রোফেজ কোষকে আমরা কি বলি? কাফার সেল বলি আর কি, বুঝছো? তাহলে কার কাফার সেল কোন অঙ্গে থাকে ভাইয়া? যকৃত বা লিভারে থাকে। তাহলে 27 আনসার কোনটা হবে? 27 আনসার হবে সি নাম্বার। গুইসাপ কমেন্ট করতে বলছিলাম, জান্নাতুল ফেরদৌস কমেন্ট করছে গুইসাপ, আয়েশা আক্তার খান রূপাও বলছে গুইসাপ। ওকে, বাকিরা এবিসিডি কমেন্ট করাই ব্যস্ত। যাই হোক, আসি কাফার সেল কোন কোষে পাওয়া যায়? যকৃত কোষে পাওয়া যায়। ওকে, গ্লুকোনিওজেনেসিস হলো কি? গ্লুকোনিওজেনেসিস দেখো নামে কি আছে? গ্লুকোনিও আছে আর কি, বুঝছো? নিও, নিও মানে কি বলতো? নিও মানে হচ্ছে নতুন, নিও মানে কি ভাইয়া? নতুন, নিও মানে কি? নতুন আর কি। আমরা জানি মেইনলি গ্লুকোজ থেকে কি হয় বলতো? মানে কার্বোহাইড্রেট থেকে মেইনলি কি হয়? গ্লুকোজ শোষিত হয়ে জমা স্টোরেজ রাখা হয় আর কি, ঠিক আছে? এখন দেখো, যদি ভাই গ্লুকোনিও আছে নামে, ঠিক আছে, নামে কি আছে? নিও আছে। তো নিও মানে কি? নতুন কোন একটা জায়গা থেকে নেওয়া হবে, মানে কার্বোহাইড্রেট বাদে। কার্বোহাইড্রেট থেকে তো মেইনলি গ্লুকোজ কি করি আমরা? সঞ্চিত করে রাখি। সো কার্বোহাইড্রেট বাদে যদি আমরা এক্সটার্নাল কোনো সোর্স থেকে নিই, সেটাকে আমরা কি বলবো বলতো? গ্লুকোনিওজেনেসিস বলবো। কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। ওকে, হ্যাঁ। তাহলে ভাইয়া মানে কার্বোহাইড্রেট বাদে, মানে নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজের সংশ্লেষণকে আমরা কি বলবো? গ্লুকোনিওজেনেসিস আর কি। ওকে, আচ্ছা। পাকস্থলী প্রাচীরে কোন কোষ HCl নিঃসরণ করে? পাকস্থলী প্রাচীরে কোন কোষ HCl নিয়ন্ত্রণ করে ভাইয়া? প্যারাইটাল, ঠিক আছে, পাকস্থলী প্রাচীর প্যারাইটাল কোষ কি করে? HCl ক্ষরণ করে। তাহলে কোন কোষ HCl ক্ষরণ করে ভাইয়া? প্যারাইটাল কোষ। ওকে, আচ্ছা, তুমি মনে রাখবা পাকস্থলী প্রাচীরে প আছে, প্যারাইটালেও কি আছে? প আছে আর কি, বুঝছো? এটা আরেকটা নাম কি বলতো? অক্সেন্টিক কোষ। অনেক সময় প্যারাইটাল কোষ না থেকে কি কোষ থাকতে পারে বলতো? অক্সেন্টিক নামটাও থাকতে পারে। তাহলে একই সাথে মনে রাখবা প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক কোষ, বুঝছো? প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক কোষ। ওকে, হ্যাঁ, এই অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে কি খরিত হয়? HCl খরিত হয়। মানুষের জিহ্বায় পশ্চাৎভাগে দুই পাশে কোন ধরনের স্বাদ অনুভূত হয়? দেখি এটা অ্যান্সার দাও তো। পশ্চাৎভাগে দুপাশে কোন ধরনের স্বাদ অনুভূত হয়? বলো, এটার অ্যান্সার দাও সবাই। এ, আচ্ছা দেখো ভাই, এটা মনে রাখবে, একটা কমেন্ট করো আমার সাথে সাথে। মিল অতি, কি কমেন্ট করবা ভাইয়া? মিল অতি, মিল অতি কমেন্ট করো। কি? মিল অতি, দেখা যাচ্ছে লেখাটা? মিল অতি, এটা কমেন্ট করবা। কি কমেন্ট করবা ভাইয়া? মিল অতি। এই যে মনে করো একটা জিহ্বা, বুঝছো? এই যে মনে করো একটা জিহ্বা, ঠিক আছে? তবে এইটা হচ্ছে কি? জিহ্বার অগ্রভাগ। এটা হচ্ছে ভাইয়া, তারপরে ভাগ করবা কি? অগ্রভাগের দুপাশে। তারপর কি করবা ভাইয়া? পশ্চাৎ ভাগের দুপাশে আর কি, ঠিক আছে? পশ্চাৎ ভাগের দুপাশে। তাহলে কি হইলো? এটা হচ্ছে ভাইয়া অগ্রভাগ, এটা হচ্ছে অগ্রভাগের দুই পাশ, ঠিক আছে? অগ্রভাগের দুই পাশ। এটা হচ্ছে কি ভাইয়া? পশ্চাৎ ভাগের দুই পাশ। আর এটা হচ্ছে কি ভাইয়া? একেবারে পশ্চাৎ ভাগ আর কি। ওকে, তাহলে ভাইয়া অগ্রভাগে কি? এই যে মিল মানে মিষ্ট, মানে মিষ্টি আর কি। ওকে, লত হচ্ছে ভাইয়া লবণ। তাহলে অগ্রভাগের দুই পাশে হচ্ছে কি? লবণ। ওকে, এখন ভাই পশ্চাতে চলে আসছি। পশ্চাৎ ভাগের দুই পাশ অম্ল, ঠিক আছে? অম্ল মানে কি? টক। ওকে, আর তিতে এই যে লাস্টে, একেবারে লাস্টে কি বলতো? তিক্ত। একেবারে লাস্টে কি? তিক্ত। তাহলে মিল অতি, এই যে তোমাকে জিহ্বা আকারে বুঝালাম, এই যে জিহ্বার সামনের দিকে, এটা পেছনের দিকে, এটা হচ্ছে অগ্রভাগের দুপাশ, এটা হচ্ছে পশ্চাৎ ভাগের দুপাশ। তো বলছে কি? পশ্চাৎ ভাগের দুই পাশে খাদ্যের কোন ধরনের স্বাদ অনুভূত হয়? এই যে ভাই পশ্চাৎ ভাগের দুই পাশ, এই যে ভাই অম্ল, এই অতে কি ছিল ভাই? অম্ল। অম্ল মানে কি বলতো? টক। অম্ল মানে কি ভাইয়া? টক। তার মানে 30 আনসার কোনটা হবে? এ নাম্বারটা। ওকে, মিল অতি।
মিলতি 5 জন কমেন্ট করছেন, আমরা একটু পড়ি। আয়েশা খাতুন, রূপা কমেন্ট করছো, নাহার মন্ডল, ফেরদৌসি, নুসরাত, অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য, অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, তার মানে কি হবে, টক হবে আর কি। ওকে, আচ্ছা, মানব দেহে গ্যাস্ট্রিক রসে পানির পরিমাণ, সো পানির পরিমাণ রিলেটেড একটা একটা কোশ্চেন তুমি পাবা। পানির পরিমাণটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। সো গ্যাস্ট্রিক জুসে বা গ্যাস্ট্রিক রসে পানির পরিমাণ কত, এটা মুখস্থ, ঠিক আছে, 99.45, ঠিক আছে। আর লালা রসে যদি বলতো 90.5 থেকে, সরি 95.5 থেকে কত বলতো, 99.5। ওকে, এটা হচ্ছে কি লালা রসে পানির পরিমাণ 95.5 থেকে 99.5। ওকে, আর এখানে তোমাকে আজ করা হয়েছে কোনটা, গ্যাস্ট্রিক জুসে, গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ তোমাকে এখানে আজ করা হয়েছে। সো গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত, সবাই কমেন্ট করবা ইচ এন্ড এভরিওয়ান, 99.45, ঠিক আছে, 99.45। 99.45, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। অ্যান্সার কোনটা হবে, 99.45। ওকে, নিচের কোনটিকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়, বলো তো, হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়, হৃৎপিণ্ডের পেসমেকার, হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়, নিচের কোনটিকে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়। 32 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, 32। তবে এটা মনে রাখবা, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় SAN, সান, ঠিক আছে, আমি আমার নাম দিয়ে মনে রাখতাম, আমার নাম যেহেতু সানজিৎ, আমি SAN দিয়ে মনে রাখতাম। তাহলে ভাইয়া হৃৎপিণ্ডের পেসমেকার কোনটাকে বলা হয় ভাইয়া, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় ভাই, এই যে সাইনোএট্রিয়াল নোডকে কি বলা হয়, হৃৎপিণ্ডের পেসমেকার, সান, SAN, ঠিক আছে। হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয় ভাইয়া, সানকে বলা হয় কি হৃৎপিণ্ডের পেসমেকার, সানকে কি বলা হয় ভাইয়া, হৃৎপিণ্ডের পেসমেকার, সাইনোএট্রিয়াল নোড, ঠিক আছে, সান বা সাইনোএট্রিয়াল নোড, এটাকে কি বলা হয়, হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। ওকে, হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক পেসমেকার বা তোমার হচ্ছে শুধু পেসমেকারও। লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কত, লোহিত আর শ্বেত, লোহিত আর শ্বেত রক্তকণিকার অনুপাত কত, রক্তের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত, দেখি এটা অ্যান্সার একটু টাফ আছে, তো দেখি তোমরা বলো, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত। 33 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। এটা আগের বই একটা ইনফরমেশন ছিল, নতুন বই কিন্তু ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে, সো দেখি তোমরা কোনটা জানো, তারপর আমি এটা সলভ করাবো। বলো, সরি, রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত, রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত। 32-এ 33 অ্যান্সার দাও। বি বলছো একজন, এই যে কায়নাত সুভা বলছে 33-এ সি, যে এটাই বলতেছিলাম যে একজন এক এক অ্যান্সার দিবা, এটা জানতাম। কে 33-এর বি, 33-এর সি। ওকে, বাকিরাও জানো, বাকিরাও জানো, দেখি তোমরা কোনটা জানো, জানতে হবে তো, বলো, ভুল হলে হবে, সমস্যা নাই। আচ্ছা, তো দেখো, এখন ইনফরমেশন অনুযায়ী, কারেন্ট ইনফরমেশন অনুযায়ী সব জায়গায় 600:1 দেওয়া, তো 700:1 দাগানোর দরকার নাই, যদি প্রশ্নে আসে 600:1ই দাগাবা। কত দাগাবা ভাইয়া, 600:1ই দাগাবা। মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়, বলো, মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়, স্টেম কোষ কোথায় পাওয়া যায়, মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়। মাদাদানের বই দিয়ে কোশ্চেন আসবে না, এটা আসলে আজমসের বই দিয়ে আসবে, সো তুমি আজমসের বই দেখাবা, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন দেখাবো, এরপরে কোশ্চেন, পরে কোশ্চেনের অ্যান্সার দাও। মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়, স্টেম কোষ। আচ্ছা, 34 নাম্বার ভাইয়া, স্টেম কোষ কোথায় পাওয়া যায় বলো তো, স্টেম কোষ, দ্রুত দ্রুত। তবে আমাদের এই যে মানে স্টেম কোষ, এখান থেকে কি উৎপন্ন হয় বলতো, লোহিত রক্ত নিয়ে উৎপন্ন হয়, যে অস্থিমজ্জার বইয়ের লাইন আছে দেখবা, অস্থিমজ্জার স্টেম কোষ থেকে কিন্তু আরবিসি বা রেড ব্লাড সেল উৎপন্ন হয়, ঠিক আছে, আরবিসি বা হচ্ছে তোমার হচ্ছে লোহিত রক্ত কণিকা কোথা থেকে উৎপন্ন হয়, লাল অস্থিমজ্জার
স্টেম কোষ থেকে, বুঝছো, কোথা থেকে? স্টেম কোষ থেকে আর কি। ওকে, আচ্ছা। 35, মানব দেহের রক্তরসের হার কত? আমাদের রক্ত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে কি বলতো রক্তকণিকা। তবে রক্তরস আর রক্তকণিকা, তবে রক্তরস থেকে বেশি 55% থাকে রক্তরস, বাকি 45% কি থাকে বলতো? এই যে আরবিসি ডাব্লিউবিসি এর অনুযোগী মানে রক্তকণিকা আর কি। এবার রক্তরস কত? 55। এবার রক্তরস কত পার্সেন্ট ভাইয়া? 55% হচ্ছে কি রক্তরস, আর বাকি ভাইয়া 45% কি রক্তকণিকা। ওকে ফাইন। 36 নাম্বার, মানব হৃৎপিণ্ডে কোথায় সাইনোয়াট্রিয়াল নোড অবস্থিত? কোন স্থানে সাইনোয়াট্রিয়াল নোড অবস্থিত? কোন স্থানে সাইনোয়াট্রিয়াল নোড অবস্থিত? বুঝছো সাইনোয়াট্রিয়াল নোডটা কোথায় অবস্থিত বলো? এবার দেখো আমাদের সাইনোয়াট্রিয়াল নোডটা মেইনলি এইখানে অবস্থিত, ঠিক আছে? সাইনোয়াট্রিয়াল নোডটা কোথায়? বাম পাশে, বাট এটা তুমি যদি দেখো তাহলে কোন পাশে? মেইনলি ডান পাশ, তাই না? তাহলে অ্যান্সার হবে কোনটা? ডান, ঠিক আছে? বাম মানে কি? ডান। আমাদের আসল বাম মানে কি? এটা তুমি যেদিকে দেখছো সেটাতে চিন্তা করতে হবে। তুমি কি দেখছো? সেটাকে ডান দেখতেছো না? কি হবে? ডান। ডান কি অলিন্দ নাকি নিলয়? উপরের দিকে ডান অলিন্দ, ঠিক আছে? তাহলে মনে রাখবা এই যে কোথায় অবস্থিত ভাইয়া, এই যে, ঠিক আছে? ডান কিসে? অলিন্দে অবস্থিত, এই যে ডান অলিন্দে অবস্থিত আর কি। ওকে, ডান অলিন্দে। ওকে, আচ্ছা। এই যে হচ্ছে ডান, ঠিক আছে? ডান, বাম মানে হচ্ছে ডান, ডান অলিন্দে অবস্থিত। ওকে, আচ্ছা। কোন স্থানে অবস্থিত? সাইনোয়াট্রিয়াল নোড ডান অলিন্দে অবস্থিত। হৃৎপিণ্ডের অলিন্দের সিস্টলের সময়কাল কত বলো? অলিন্দের সিস্টলের সময়কাল কত? একটা জিনিস মনে রাখবা, সিস্টল আছে ডায়াস্টল আছে, বুঝছো? সিস্টল আর ডায়াস্টল, তো বলছে অলিন্দের সিস্টল, তুমি মনে রাখবা এডি অ্যাড, এখন ইউটিউবে অ্যাড হয় কত সেকেন্ড বলো তো? 0.7 সেকেন্ড অ্যাড হয়। আর ভিডি, ভাই মনে রাখবা 0.5 সেকেন্ড আর কি। ওকে, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল আছে। তবে সিস্টল আর ডায়াস্টল মিলে আমাদের ভাই পূর্ণ একটা সংখ্যা কত বলতো? 0.8 সেকেন্ড, ঠিক আছে? মানে আমাদের যে সংখ্যা হৃদস্পন্দন, মানে একটা হৃদস্পন্দন কত সময় লাগে? 0.8 সেকেন্ড সময় লাগে আর কি, হার্টবিট। তবে এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কত? 0.7 সেকেন্ড যায়, আর পুরোটা মিলে কত? এসি তাহলে কত হবে দেখো তো? ডায়াস্টলে যদি 0.7 সেকেন্ড যায়, তাহলে সিস্টলে কতটুকু হবে? 0.8 থেকে বাদ দাও, তাহলে কত হবে? 0.1 সেকেন্ড। ওকে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড, টোটাল কত? 0.8। তাহলে 0.8 থেকে 0.5 বাদ দাও, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলটা পেয়ে যাবা 0.3 সেকেন্ড, কারণ এই দুইটা মিলেই তো 0.8 সেকেন্ড হবে। একইভাবে এডি আর এসি মিলেই বা অ্যাটমের ডায়াস্টল এবং অ্যাটমের সিস্টেম মিলেই তো কত হবে? 0.8 সেকেন্ড হবে, তাই না? তো এইভাবে আর কি মেইনলি কাজ করে। তুমি মনে রাখো অ্যাড কত সেকেন্ড হয়, বা তুমি এডি মুখস্থ করবা, তাইলে এসি এমনি হয়ে যাচ্ছে 0.8 থেকে বাদ দিলে। ভিডি মুখস্থ করবা, ভিসি এমনি বের হয়ে যাচ্ছে। তো ভিডি কিভাবে মুখস্থ করবা? দেখো ভি রোমান সংখ্যায় কত ভাইয়া? রোমান সংখ্যায় হচ্ছে ভি মানে কত? 5 না, এই জন্য কত হবে? 0.5। তুমি এডি আর ভিডিটা জাস্ট মুখস্থ করবা, তাহলে সবাই এডি আর ভিডিটা কমেন্ট করে ফেলো। দেখো অ্যাড 0. সেকেন্ড, ভিডি 0.5, ভেন্ট্রিকুলার ডায়াস্টল কত? 0.5। তোমাকে আজ করা হয়েছে কি অ্যাট্রিয়াম মানে অলিন্দ, অলিন্দের সিস্টল মানে এসি আজ করা হয়েছে, অলিন্দের সিস্টল মানে এসি। এডি তো তুমি জানো কত? ভাইয়া বলছিল অ্যাড কত সেকেন্ড হয়? 7 সেকেন্ড হয়, মানে 0.7 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল, তাহলে আমি 8 থেকে বাদ দিয়ে দিই, 0.1 পাচ্ছি। তার মানে অ্যান্সার কত হবে? 0.1। সাঁইত্রিশ আনসার কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, 38, নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? তবে হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে কে বলতো? এপিকার্ডিয়াম থেকে বাইরের দিকে, মায়োকার্ডিয়াম থেকে মাঝখানে, এন্ডোকার্ডিয়াম থেকে কোথায় বলতো? ভিতরের দিকে। এবার চর্বি যেগুলো সেগুলো তো বাইরের দিকে থাকবে, তো এপিকার্ডিয়ামে কি থাকবে বলতো? চর্বি লেগে থাকে কোথায়? এপিকার্ডিয়ামে। ওকে, আর ভিতরে যেটা থাকে একেবারে ওইটাই হচ্ছে হৃৎপিণ্ডকে প্রকোষ্ঠে ভাগ করে, মানে এন্ডোকার্ডিয়াম। বুঝছো? এই এন্ডোকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করছে কে? এন্ডোকার্ডিয়াম। আয়শা রূপ কমেন্ট করছে, থ্যাংক ইউ। 0.7, কায়না সুভা, তাবাসসুম আক্তার মন্ডল। ওকে, আচ্ছা। সো যেটা বললাম এন্ডোকার্ডিয়ামে কি থাকে বলতো? বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে। আচ্ছা, কোন হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায়? এই দেখো গ্রিলের নাম শুনলে আমরা কি করি? আমাদের খেতে ইচ্ছা করে। গ্রিলের নাম শুনলে কি খেতে ইচ্ছা করে? কিন্তু গ্রিল খাওয়া কিন্তু আসলে উচিত না। গ্রিল খেলে কি হয় বলতো? ক্যান্সার বা কার্সিনোজেনিক পদার্থ থাকে আর কি। ওকে, গ্রিলের পোড়া অংশটাই। তো মনে রাখবা ক্ষুধার উদ্রেক ঘটায় কে? ক্ষুধা।
ক্ষুধার সাথে কার সম্পর্ক ভাই? এই যে গ্রিলিনের সম্পর্ক, মানে গ্রিলের সম্পর্ক কি হচ্ছে। তো এভাবে মনে রাখবা, ক্ষুধা ঘটায় কে ভাই? গ্রিলিন। ক্ষুধা ঘটায় কে? জান্নাতুল ফেরদৌসিও কমেন্ট করছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো গ্রিলিন। ক্ষুধার উদ্রেক ঘটায় কে ভাই? গ্রিলিন। ক্ষুধার উদ্রেক ঘটায় কে ভাই? গ্রিলিন। রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি করে? রক্তের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? বলো, রক্তের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? রক্তের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? মনে রাখবা আলিফ, আমার সাথে সাথে কমেন্ট করবা কি? আলিফ, ওকে। অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। আতে অ্যান্টিবডি আর লিফে কি বলো তো? লিম্ফোসাইট। আতে অ্যান্টিবডি আর লিফে কি বলো তো? লিম্ফোসাইট। তাহলে ভাইয়া কোন কোষে অ্যান্টিবডি তৈরি করে? আলিফ। লিম্ফোসাইট হচ্ছে কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি ভাই তৈরি করে কে? লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট, ওকে। রক্তকণিকা সৃষ্টি করার প্রক্রিয়াকে কি বলা হয়? রক্তকণিকা সৃষ্টি করার প্রক্রিয়া হেমোপয়োসিস, হেমাটোপয়োসিস, এরিথ্রোপয়োসিস, সিরোপয়োসিস। বলো, রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? দেখি কমেন্ট করো তোমরা এটা। চল্লিশ এ 41 আনসার দাও। 41। এখন আমরা 41 নম্বর কোশ্চেনে আছি। রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয়? আচ্ছা, তো ভাই দেখো, রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলবো? হেমাটোপয়োসিস। কি বলা হবে? যে পয়োসিস মানে হচ্ছে তৈরি হওয়া, পুরো প্রসেস, ঠিক আছে। তো হেমাটোপয়োসিস, রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলবো? হেমাটোপয়োসিস। নামটা মনে রাখবা। কোনটিকে মানবদের রবিনহুড অণু বলা হয়? বুঝছো? রবিনহুড অণু। রবিনহুড অণু কাকে বলা হচ্ছে? হিমোগ্লোবিনকে বলা হয় কি? রবিনহুড অণু। বুঝছো কাকে বলা হয় রবিনহুড অণু? হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু। 42 আনসার কোনটা হবে? সি নাম্বারটা, ওকে। রবিনহুড অণু কাকে বলা হবে? হিমোগ্লোবিনকে। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাস, ব্রোঙ্কাস, ট্রাকিয়া নাকি রাসানন্দ? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? বলো দ্রুত দ্রুত, আমরা দ্রুত কোশ্চেন সলভ করব। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? আচ্ছা, এটা ইজি ভাইয়া, এটা তোমরা ছোটবেলাতেই পড়ে আসতেছো বা এটা অনেক ভালো মতোই জানার কথা। অ্যালভিওলাসে, ঠিক আছে। অ্যালভিওলাস, অ্যালভিওলাসের কাজ কি? সারফেক্টেন্ট ক্ষরণ করা আর কি, ওকে। অ্যালভিওলাসে তোমার হচ্ছে সেপ্টাল কোষ থেকে কি সারফেক্টেন্ট ক্ষরিত হয়। তাহলে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে। কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে। 43 এর এ। 44, একজন মানুষের ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? 44 নাম্বার কোশ্চেনের আনসার দাও। বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? ওকে, তবে মনে রাখবা ডান আরেকটি কি আছে বলো তো? বাম। তবে লোবিউলের সংখ্যা ডানে মনে রাখবে 10টা আর বামে মনে রাখবে 8টা, বুঝছো? ডানে হচ্ছে 10টা আর বামে হচ্ছে 8টা পাওয়া যায়, বুঝছো? ডানে 10টা, বামে 8টা। তো বাম ফুসফুসে কয়টি লোবিউল থাকে ভাইয়া? 8টা লোবিউল থাকে। কয়টা লোবিউল থাকে? 8টা। আর ডানে কয়টা থাকে ভাইয়া? ডান যদি বলো তাহলে বলতে কয়টা? 10টা। ডান বললে কয়টা বলতা? 10টা বলতা আর কি, ওকে। শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত ভাইয়া? শ্বসন কেন্দ্র দুইটা জায়গায় অবস্থিত থাকে, একটা হচ্ছে ভাইয়া পন্স আর একটা হচ্ছে মেডুলা। পন্স আর মেডুলা, এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের শ্বসন কেন্দ্রটা অবস্থিত। কোথায় কোথায় বললাম ভাইয়া? পন্স আর মেডুলা। তোমার অপশনে ভাই মেডুলাটা নাই, আছে কোনটা? পন্স আছে। তাহলে ভাই শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত? পন্সে অবস্থিত, ওকে। 45 আনসার এ। প্রতি 100 ml রক্তে কত ml অক্সিজেন দ্রবীভূত থাকে? বলো, প্রতি 100 ml রক্তে কত ml অক্সিজেন দ্রবীভূত থাকে? প্রতি 100 ml রক্তে। দেখো, এটা কিন্তু দেখেই বলে দেওয়া যাচ্ছে। এটা কিন্তু তুমি দেখেই বলে দিতে পারবা। দেখো, অক্সিজেন মানে কি? O2। অক্সিজেন মানে কি ভাই? যে O2, একটা মাঝখানে দশমিক বসে দিবা, তার মানে কি হয়ে যাবে? 0.2। দেখো, এটা কি মুখস্থ করা দরকার আছে? এটা কি মুখস্থ করা দরকার আছে ভাইয়া? বলো, এটা কিন্তু দেখে কি করে দেওয়া যাচ্ছে? উত্তর দিয়ে দেওয়া যাচ্ছে। অক্সিজেনে O2 আছে, তার মানে কি হবে? 0.2, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ওটাইটিস মিডিয়া কিসের সংক্রমণ? নাক, কান, দাঁত নাকি চোখ? বলো, ওটাইটিস মিডিয়া কিসের সংক্রমণ? বলো, ওটাইটিস মিডিয়া কিসের সংক্রমণ? 47, 47, দ্রুত দ্রুত। তবে এটা তো আমরা পড়ছি, তাই না? 5 অধ্যায় তো আমরা পড়ছি। কি পড়ছি বলো তো? মধ্যকর্ণের সংক্রমণকে আমরা কি বললাম? ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণের সংক্রমণ মানে কানের সংক্রমণ, এটাকে কি বলা হয়? ওটাইটিস মিডিয়া।
তাহলে 47 আনসার বি নাম্বারটা হবে কারের সাথে সম্পর্কযুক্ত। একটি সিগারেটের শলায় প্রায় কত ধরনের রাসায়নিক পদার্থ থাকে? একটা সিগারেটের শলায় কত ধরনের রাসায়নিক পদার্থ থাকে ভাইয়া? প্রায় 4000 রাসায়নিক পদার্থ থাকে, বুঝছো? সিগারেটের শলায় কত ধরনের রাসায়নিক পদার্থ থাকে? 4000 ধরনের, ঠিক আছে। আচ্ছা, তুমি এটা মনে রাখবা কি কি থাকে। মনে রাখবা আমার মনিটর, কমেন্ট করো আমার সাথে সাথে, আমার মনিটর আননি বা আসেনি, ঠিক আছে। আসেনি মনে রাখলে বেশি বেটার, ঠিক আছে। আমার মনিটর আসেনি, আমারতে কি হলো বলো তো? অ্যামোনিয়া। আমারতে কি মনে রাখবা ভাইয়া? অ্যামোনিয়া, ঠিক আছে। মনিতে কি বলতো? মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। আর টারে কি বলতো? টারে হচ্ছে ভাই টার, টারে কি ভাইয়া? টার, ওকে। আচ্ছা, আসেনি, আসেনিতে কি বলতো? আর্সেনিক, আশিতে কি বলতো? আর্সেনিক। আর নিতে কি বলতো? নিকোটিন। এগুলো সব হচ্ছে, এগুলো সব কোথায় থাকে? এগুলো সব হচ্ছে সিগারেটের শলাকায় থাকে। আমার মনিটর আসেনি, একটু সবাই কমেন্ট করে ফেলো, আমার মনিটর আসেনি। আচ্ছা, আমাদের আতে হচ্ছে অ্যামোনিয়া, মতে আর কিছু মনে হয়, মতে একটা মাছ গেছে, সেটা হচ্ছে মিথেন, বুঝছো? মিথেনও আছে। তাইলে আমারতে অ্যামোনিয়া, মতে হচ্ছে মিথেন, মনিতে হচ্ছে মনোক্সাইড, নিতে হচ্ছে কি বলতো? নিতে হচ্ছে কি? নিতে কিছু নাই, টারে কি বলতো? টারে হচ্ছে টার, মনিতে হচ্ছে মনোক্সাইড, মনিতে হচ্ছে কি? মনোক্সাইড। টারে হচ্ছে টার। আসেনি, আসেনিতে হচ্ছে আর্সেনিক। আর নিতে কি বলতো? নিকোটিন। আর সতে আরেকটা জিনিস মনে রাখবা, সতে হচ্ছে সায়ানাইড, ঠিক আছে। সায়ানাইডটাও মনে রাখবা, সায়ানাইড। সতে কি বলতো? সায়ানাইড। তাহলে আসেনিতে তিনটা হইলো। সায়ানাইড মানে হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, নিকোটিন, আর্সেনিক, কার্বন মনোক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ওকে। সবগুলাই একবারে চলে আসলো আর কি, ওকে। তো এটা আসতে পারে, সো একবারে মনে রাখাই দিলাম। আচ্ছা, মানব ভ্রূণে কোন বয়স থেকে সালফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? ভাই এটা কি নিউ এডিশনে 4000 নাকি 7000? আচ্ছা, তা তো জানি না, এটা তো আহ, আগের কোশ্চেন, তো সেখানে আগের বইয়ে 4000 ছিল, নতুন বই মেবি তাহলে 7000 করে দিছে। এন্ড কোশ্চেনে তাহলে 7000ই অপশনে থাকবে, এখন যেহেতু আগের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার দেওয়া, এই জন্য 7000 অপশনে নাই, এই জন্য 4000 দেওয়া আর কি, ওকে। আচ্ছা, এবার আসি, দেখো তোমাদের আসলে 7000ই দিবা, নতুন বইতে 7000ই আছে, এটা আগের কোশ্চেন তো সেই হিসেবে 4000 দেওয়া অ্যান্সার। মানব ভ্রূণে কোন বয়স থেকে সারফেক্টেন্ট শুরু হয়? এবার সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় বললে বলবো ভাইয়া 23 সপ্তাহ। আর মানব ভ্রূণের অস্তিত্ব হিসেবে গণ্য করা হয় কত সপ্তাহ বয়স থেকে? মনে হবে 24 সপ্তাহ। মানব ভ্রূণটা আমরা যদি পাও, মানব ভ্রূণটা আমরা যদি পাও স্বাধীনতার অস্তিত্ব হিসেবে গণ্য করা হয়, মানব ভ্রূণের স্বাধীনতার অস্তিত্ব হিসেবে গণ্য করা হয় কত সপ্তাহ বয়স থেকে? 24 সপ্তাহ। কিভাবে মনে রাখবা? যে আমরা মানুষ, আমরা স্বাধীন, 24 ঘন্টায় কিন্তু আমরা কি? স্বাধীন। 24 সপ্তাহ হচ্ছে কি? মানব ভ্রূণের স্বাধীনতার অস্তিত্ব হিসেবে গণ্য করা হয় 24 সপ্তাহ থেকে আর কি, ওকে। তাহলে সালফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কত সপ্তাহ বয়স থেকে? 24 সপ্তাহ। ও সরি, এটা তো মানব ভ্রূণের ইয়া বললে 24 সপ্তাহ। আর সালফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় বলে কি হবে ভাইয়া? তাইলে 23 সপ্তাহ। কি হবে ভাইয়া? 23 সপ্তাহ আর কি, ওকে। আচ্ছা, ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ কত বলো? ফুসফুসের কৈশিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ কত? 40 মিলিমিটার পারদ, 50 মিলিমিটার পারদ, 60 মিলিমিটার পারদ নাকি 70 মিলিমিটার পারদ বলো? 50 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও, 50। তো এবার দেখো, কি বলা হয়েছে? কৈশিক জালিকা, দেখো অক্সিজেন, অক্সিজেন মানে কত বলো তো? 20। এন্ড 20 তো অপশনে নাই, তাহলে 20 সাথে 2 গুণ করে দাও, তাহলে কত পেলা? 40। তাহলে কত হবে? 40 মিলিমিটার পারদ। তাহলে কত মিলিমিটার পারদ হবে? 40 মিলিমিটার পারদ। এবং এটা কতক্ষণ চলতে থাকবে ব্যাপন প্রক্রিয়াটা? যতক্ষণ না 100 মিলিমিটার পারদ হয় ততক্ষণ হচ্ছে এই ব্যাপন প্রক্রিয়াটা চলতে থাকে আর কি, ওকে। আচ্ছা,
করটির সর্ববৃহৎ অস্থির নাম কি বলো? আমাদের করটির সর্ববৃহৎ অস্থির নাম কি, মানে পুরোটা, ঠিক আছে, পুরোটা মিলে তো করটি, ঠিক আছে। আর এই মাথার অংশটাকে কি করটিকা। তো বলা হয়েছে করটির সর্ববৃহৎ অস্থির নাম কি? করটির সর্ববৃহৎ অস্থির নাম কি? বলো, করটির সর্ববৃহৎ অস্থির নাম কি? যেমন আমাদের এই করটি মানে কি পুরাই, মানে এই স্কাল্পটা ধরে আর কি, ঠিক আছে, মানে পুরোটা ধরে, ঠিক আছে, এইটুকু পর্যন্ত হচ্ছে কি বলতো, পুরোটাই হচ্ছে আমাদের করটির অংশ। এইটুকু হচ্ছে করটিকা, এটা মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি আর কি হাইওয়েড। তো করটি সর্ববৃহৎ অস্থির নাম কি? তবে করটি সর্ববৃহৎ অস্থির নাম হচ্ছে ভাইয়া ম্যান্ডিবল, মানে আমাদের এই চোয়ালটা, এটা হচ্ছে সর্ববৃহৎ অস্থি। এবং এটা কি আকৃতির ভাইয়া? ইউ আকৃতির। কি আকৃতির বলছি ভাইয়া? ইউ আকৃতি। তাহলে সর্ববৃহৎ অস্থির নাম কি ভাইয়া? ম্যান্ডিবল। সর্ববৃহৎ অস্থির নাম কি ভাইয়া? ম্যান্ডিবল। ওকে, আবার হাইওয়েড অস্থি লাগায়ও না। 52 নাম্বার কোশ্চেন আনসার দাও। 52 কি বলছে? বক্ষ দেশীয় কশেরুকার সংখ্যা কয়টা? গ্রীবা দেশীয় কশেরুকা আছে, বক্ষ দেশীয় কশেরুকা আছে, কোটি দেশীয় কশেরুকা আছে, ঠিক আছে। তো আমরা মনে রাখবো ভাইয়া, সার তো লম্বা সাইকেল, স্যার তো লম্বা সাইকেল কিনে ফেললো, বুঝছো, স্যার তো লম্বা সাইকেল কিনে ফেললো, এটাতে মনে রাখবা। তবে সারতে হচ্ছে সার্ভাইকাল, তোতে হচ্ছে থোরাসিক, লম্বাতে ল্যাম্বার, সাইকেলতে স্যাক্রাল, আর কিনেতে কি বলতো কককিক্স। তাহলে সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কককিক্স। এভাবে সংখ্যাগুলো কত মনে রাখবা? 7, 12, 5, 5, 4, বুঝছো, সিরিয়াল ওয়াইজ মনে রাখবা। 7, 12, 5, 5, 4, 7, 12, 5, 5, 4। ওকে, আচ্ছা। তো দেখো, বক্ষ দেশীয় কশেরুকা কি আজ করছে বা তোমাকে? বক্ষ দেশীয় কশেরুকা। ওকে, তো বক্ষ দেশীয় কশেরুকা মানে কোনটা? এই যে থোরাসিক, ঠিক আছে, থোরাসিক কশেরুকার সংখ্যা আজ করছে। সার্ভাইকাল মানে কি? গ্রীবা। থোরাসিক মানে কি? বক্ষ দেশীয় কশেরুকা। তো বক্ষ দেশীয় কশেরুকার সংখ্যা কয়টা বলো তো? 12টা। দেখো কত জায়গা আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে 1, 2, 3, 4, 4বার আসে ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝতে পারতেছো কোশ্চেন কতটা রিপিট হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্সার কোনটা হবে? 12। ওকে, 53 মানব দেহে ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত বলো? ক্লাভিকল। আয়েশা খাতুন রূপা কমেন্ট করছে, স্যার তো লম্বা সাইকেল কিনে ফেললো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপর আসি ভাইয়া 53 নম্বর কোশ্চেনে, মানবদের ক্লাভিকল অস্থি কোথায় অবস্থিত? তো ভাই দেখো, ক্লাভিকল অস্থি কি কি আছে দেখো তো, বক্ষ অস্থি চক্র, করটিকা, দেখো স্কাপুলার ক্লাভিকল, এই দুইটা কিসের অংশ? স্কাপুলা আর ক্লাভিকল কিসের অংশ? বক্ষ অস্থি চক্রের অংশ। কিসের অংশ ভাইয়া? বক্ষ অস্থি চক্রের অংশ কোনটা? স্কাপুলা আর ক্লাভিকল। তো ভাইয়া ক্লাভিকল সামনে থাকে নাকি স্কাপুলা সামনে থাকে? ভাইয়া পিছনের দিকে থাকে কে? স্কাপুলা। এই যে পুল করতেছি আমরা, কি করতেছি? পুল করতেছি। আর ক্লাভিকল কোথায় থাকে? এই যে কল, কল কোথায় করতে গেলে আমরা কি সামনে ফোন নিয়ে কথা বলি, তাই না? পিছনে ফোন নিয়ে তো কথা বলি না। তাহলে ভাইয়া ক্লাভিকল, ঠিক আছে। তাহলে স্কাপুলা হচ্ছে বা পিছনের দিকে থাকে, ক্লাভিকল হচ্ছে কোনটা থাকে বলতো? সামনের দিকে। দুইটাই কি? বক্ষ অস্থিচক্রের অংশ। মানুষের করটিতে কতটি অস্থি আছে? করটি, করটিতে কতটি অস্থি আছে বলো? করটিতে কতটি অস্থি আছে? এটা আমরা সবাই জানি। করটিতে কয়টা অস্থি আছে ভাইয়া? 29টা। করটিতে ভাই কয়টা অস্থি আছে? 29টা। মানুষের হাত এবং পায়ের ফ্যালাঞ্জেসে মোট কয়টি অস্থি আছে? হাত এবং পায়ের ফ্যালাঞ্জেসে মোট কতটি অস্থি আছে? 55 নম্বর কোশ্চেনের আনসার দাও তো। তো দেখো, আমাদের ফ্যালাঞ্জেসের সংখ্যা কয়টা? হাতে কয়টা আছে? 14টা আছে। মানে হাতে বলতে বাম হাতে কয়টা আছে? 14টা আছে। আর যদি বলে টোটাল কয়টা আছে, হাতে কয়টা আছে যদি জিজ্ঞাসা হয়, তাহলে কয়টা বলবো বলতো? এই হাতে 14টা, এই হাতে 14টা। কয়টা বলবা? 28টা। যদি বলে হাতে কয়টা আছে, তাহলে বলবো 28টা আছে। পায়ে কয়টা আছে ভাইয়া? এই পায়ে 14টা, এই পায়ে 14টা, তাহলে কত হলো? 28টা হইলো। তাহলে 28 28 মিলে কত হইলো? 56 হইলো আর কি, ঠিক আছে। তাহলে বলছে হাত এবং পায়ের ফ্যালাঞ্জেস মোট কয়টি? হাতে 28, পায়ে 28, কত হবে? 56টা। যদি বলতো বাম হাতে কয়টা আছে, তাহলে বলতে কয়টা? 14টা। যদি বলতে পুরা হাতে কয়টা আছে? 28টা। পায়ে কয়টা? 28টা। তাহলে সব মিলে কয়টা হইলো? 56টা। এটাকে আবার ভুলে দাগায় না আর কি। ওকে, ইন্টারক্যালারি ডিস্ক পাওয়া যায় কোথায়? ইন্টারক্যালারি ডিস্ক পাওয়া যাবে, এটা একটা হৃদপেশির একটা
কি বৈশিষ্ট্য বলতো? স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারক্যালারি ডিস্ক। পেশি ও অস্থির মধ্যে সংযোগের স্থলকে কি বলা হয়? দেখো, পেশি এবং অস্থি দুইটা আলাদা আলাদা টার্ম। পেশি এবং অস্থি, অস্থি এবং অস্থির মধ্যে একটা আছে, এটা কি বলতো? পেশি এবং অস্থি। পেশি একটা আলাদা টার্ম, অস্থি একটা আলাদা টার্ম। তবে পেশি এবং অস্থির মধ্যে যেটা, সেটাকে আমরা কি বলবো বলতো? পেশি প্লাস অস্থি, এটাকে কি বলা হবে? টেন্ডন। দেখো, পেশি একটা টার্ম, ডন একটা টার্ম, ঠিক আছে? পেশি অস্থি আলাদা আলাদা, টেন্ডন আলাদা আলাদা, ঠিক আছে? টেন্ডন, ওকে, টেন্ডন, ঠিক আছে? টেন্ডন, ঠিক আছে? টেন্ডন, ঠিক আছে? টেন্ডন, পেশি আর অস্থি মিলে কি হবে? টেন্ডন, ওকে, টেন্ডন। হ্যাঁ, তোমাকে অ্যান্সার দিছো দেখি। টেন্ডন, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই, দ্রুত যাই, আগাই। যে পেশি দেহের কোন অঙ্গকে উপরের দিকে উঠতে সহায়তা করে, উপরের দিকে যেটা উঠতে সহায়তা করে, সেটাকে আমরা কি বলবো বলো? উপরের দিকে। তবে উপরের দিকে উঠতে গেলে আমরা কিসে ইউজ করি বলতো? লিফট ইউজ করি। তবে লিফট দিয়ে মনে রাখবা লিভেটর। লিফট দিয়ে কি মনে রাখবা? লিভেটর। উপরের দিকে উঠতে সাহায্য করে কে ভাইয়া? লিভেটর পেশি। উপরের দিক লিভেটর, উপরের দিকে উঠতে গেলে কি লাগে ভাইয়া? লিফট লাগে। লিফট দিয়ে ভাইয়া লিভেটর পেশি। মানব দেহে বক্ষ পিঞ্জরে অস্থির সংখ্যা কয়টা? বক্ষ পিঞ্জরে, বক্ষাস্থি চক্র আর বক্ষ পিঞ্জর কিন্তু আলাদা। বক্ষ পিঞ্জর মানে আমাদের এই যে খাঁচাটা, এটাকে বলা হয় বক্ষ পিঞ্জর। তো দেখো ভাইয়া, এ পাশে 12টা আছে, এ পাশে 12টা আছে, এবং মাঝখানে একটার সাথে কানেক্টেড। তাহলে কয়টা হলো? মাঝখানেটাকে কি বলে? স্টারনামের সাথে কানেক্টেড। তাহলে 12 12 24, আর মাঝখানে এক মিলে কত হইলো? 25টা হইলো আর কি, বুঝছো? বক্ষ পিঞ্জরের অস্থির সংখ্যা কয়টা ভাইয়া? 25টা। বক্ষ পিঞ্জরের অস্থির সংখ্যা ভাইয়া কয়টা? 25টা। 60 নাম্বার কোশ্চেন, কোনটি মুখমণ্ডলীয় অস্থি? মুখমণ্ডলীয় অস্থি কি কি ভাইয়া? মামার জানালায়, আমার সাথে কমেন্ট করে ফেলো, মামার জানালায় ভোমার পাই, ঠিক আছে? মামার জানালায় ভোমার পাই, মামার জানালায় ভোমার পাই। মাতে ম্যাক্সিলা, মাতে ম্যান্ডিবল, যাতে জাইগোমেটিক, নাতে নাসাল, লাতে ল্যাক্রিমাল, ঠিক আছে? ভোমারতে ভোমার, আর পাইতে কি? প্যালেটাইন, আর ইতে কি? ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। মামার জানালায় ভোমার পাই, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, ন্যাসাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালেটাইন, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। তুমি মনে রাখবা ভূমি, ঠিক আছে? ভূমি, আমাদের ভাই মাতৃভূমি কয়টা? একটা, বুঝছো? ভূমি কয়টা? একটা। ভাই মনে রাখবা ভূমি হচ্ছে এক, বাকি সব দুই। মানে এখানে হচ্ছে ভাই ভূতে হচ্ছে ভোমার, আর মিতে হচ্ছে কি ভাই? ম্যান্ডিবল, বুঝছো? এই দুইটা থেকে একটা করে, বাকি সব জোড়ায় জোড়ায় থাকে আর কি। সো ভূমি হচ্ছে কত? এক, বাকি সব হচ্ছে কি? দুই করে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভূমি এক, এটা কমেন্ট করবা। তো এখানে কি বলেছে? কোনটি মুখমণ্ডলীয়? সেই যে জানালা, জানালাতে কি ছিল? জাইগোম্যাটিক ছিল আর কি, ওকে? এটা হচ্ছে কি? মুখমণ্ডলীয় অস্থি। তাহলে জাইগোম্যাটিক হবে অ্যান্সার। মানব দেহের সর্বমোট কঙ্কাল পেশি সংখ্যা কয়টা? কঙ্কাল পেশি সংখ্যা কয়টা? এবার কঙ্কাল পেশি দেখো, খুব ইজি। 6, 6 আগের সংখ্যা কত? 5, তারপর আবার কত হবে? 6, 6 5 6, কত হবে? 6 5 6, ওকে। 62। জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে কি বলা হয় বলতো? জীবাশ্ম নিয়ে যে, এই যে জীবাশ্ম নিয়ে যে আলোচনা করা হয়, এটাকে কি বলা হয় বলতো? জীবাশ্ম সম্পর্কে আলোচনা। এটা খুবই সহজ, প্যালিওন্টোলজি, ঠিক আছে? জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে আমরা কি বলি? প্যালিওন্টোলজি, ওকে? জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে কি বলা হয়? প্যালিওন্টোলজি, ওকে। আচ্ছা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, বুঝছো? দ্বৈত, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের তোমার অনুপাত জানতে চাইছো। দ্বৈত মানে কত বলতো? দ্বৈত মানে হচ্ছে ভাই 2। তোমার কাজ কি হবে ভাই? 16কে 2 দ্বারা ভাগ করে দাও, বুঝছো? 16কে 2 দ্বারা ভাগ করে দিবা, কত পাবা? 8। 8 তো অনুপাত হয় না, আমরা 8 এর সাথে 1 যোগ করব, 8 এর সাথে 1 বিয়োগ করব। তাহলে ভাই 1 যোগ করছি, কত হইলো? 9। 1 বাদ দিছি, তাহলে কত হইলো? 7। তাহলে 9:7। আমি মনে রাখতাম দ্বৈত মানে 2। তাহলে 16কে 2 দ্বারা ভাগ করব, 8। 8 এর থেকে 1 বাড়াবো, 1 কমাবো, তাহলে কত হইলো? 8 থেকে 1 যোগ করলে 9, 8 থেকে 1 কমালে কত হয়? 7। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস কত হবে? 9:7। এন্ড দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের ফলে কি হয় বলতো? মুখ বধিরতা দেখতে পাওয়া যায়, মুখ বধিরতা। তোমার বাবা
এই যে দৈত্য ছিল না, যে দৈত্য তোমার ওই যে পড়ছে আলাদিনের চেরাগ থেকে একটা দৈত্য বের হয়, ওই দৈত্যটা ছিল কি বলতো, মুখবধির দৈত্য ছিল। মুখবধির দৈত্য, ঠিক আছে, দৈত্য প্রচন্ড মানে দৈত্য, মুখবধির দৈত্য। তাহলে মুখবধির তো দেখতে পাওয়া যায় কিসের কারণে, দৈত্য প্রচন্ড বিশেষের কারণে। অনুপাত কত, 9:7। পরিপূরক, পরিপূরক জিনের অনুপাত কত, তুমি আমরা পরিপূরক হবে সেম জিনিস দিয়ে মনে রাখবা। পরিপূরক বললে 9 এর পরিপূরক কত মনে রাখবা, 9 এর পরিপূরক ভাইয়া বলছে 7, 9 এর পরিপূরক কত ভাইয়া 7, ঠিক আছে। আর প্রকট যদি বলতে হবে একটা অনেক বেশি, প্রকট বললে একটা 13 আর একটা 3, এটা হচ্ছে প্রকটের উদাহরণ, ঠিক আছে। প্রকটের বিশেষের উদাহরণ বলে 13:3। আর ভাই 9:7 কি হবে, দুইটা পরিপূরক প্লাস দ্বৈত, ঠিক আছে, পরিপূরক প্লাস দ্বৈত দুইটাই হচ্ছে 9:7। সার্বজনীন গ্রহিতা ব্লাড গ্রুপ কোনটা, সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ হচ্ছে কি সার্বজনীন দাতা, ঠিক আছে। আর সার্বজনীন গ্রহিতাকে এবি, এবি হচ্ছে সবার কাছ থেকে নিতে পারে, বুঝছো, এর কাছ থেকেও নিতে পারে, বির কাছ থেকেও নিতে পারে, আর ও তো সব সার্বজনীন দাতা, ওর কাছ থেকে তো নিবেই, এ বি আর ও, ঠিক আছে। সার্বজনীন গ্রহিতা ব্লাড গ্রুপকে এ বি। 66 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার তারপর সবাই, বংশগতির ধারক ও বাহককে, এটা তোমাদের পারা উচিত। বংশগতির ধারক ও বাহককে বলো তো, বংশগতির ধারক ও বাহককে ডিএনএ বা ক্রোমোজোম, এটা আমি আর বললাম না, ডিএনএ বা ক্রোমোজোম খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে, আমি দ্রুত শেষ করে দিই। 67 নাম্বার কোশ্চেন আনসার দাও। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা করে, অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা করে তাকে কি বলা হয়? আচ্ছা, তো দেখো একটা হচ্ছে কি বাধা দেয়, একটা হচ্ছে বাধা দেয়, আর একটা হচ্ছে কি বলতো বাধা পায়। তবে যে বাধা দেয় তাকে আমরা কি বলবো, এপিস্ট্যাটিক। আর যে বাধা পায় তাকে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক, ঠিক আছে। যে বাধা দেয় এপিস্ট্যাটিক, যে বাধা পায় হাইপোস্ট্যাটিক। তো যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা করে, যে বাধা দিচ্ছে সে কি এপিস্ট্যাটিক, তার মানে অ্যান্সার কোনটা হবে, এপিস্ট্যাটিক জিন। আর যে বাধা পাচ্ছে সে কি হাইপোস্ট্যাটিক জিন আর কি, ওকে। তার অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা, এপিস্ট্যাটিক জিন। 68 বংশগতিবিদ্যার জনককে, বংশগতিবিদ্যার জনককে দেখি, এটা অ্যান্সার দাও তো তোমরা। ডারউইন হবে নাকি নিউটন হবে নাকি মেন্ডেল হবে নাকি অ্যাডাম স্মিথ হবে, বলো বংশগতিবিদ্যার জনককে। বংশগতিবিদ্যার জনককে বলো। 68 নম্বর কোশ্চেন আনসার দাও, দ্রুত দ্রুত। 68 সি, হ্যাঁ। বংশগতিবিদ্যার জনক কেউ আবার ভুলেও ডারউইন দাগায় না, বুঝছো। বংশগতিবিদ্যার জনককে গ্রেগর জোহান মেন্ডেল, কে গ্রেগর জোহান মেন্ডেল, এই যে একজন অলরেডি ডি বলছো, দেখছো, তাহলে কে বলো তো, অ্যান্সার কি হবে, মেন্ডেল। বংশগতিবিদ্যার জনককে গ্রেগর জোহান মেন্ডেল। এক্স এক্সো পদ্ধতি, আর মাত্র একটা বাকি আছে, দ্রুত বলো। এক্স এক্সো পদ্ধতি লিঙ্গ নির্ধারণ করা হয় কোন কোন প্রাণীতে? তবে এক্স এক্সো পদ্ধতি ভাই মনে রাখবা, ফোরিং, ফোরিং আমরা কিন্তু কি করতে হবে, ছেড়ে দিতে হবে, ফোরিং ছেড়ে দিও, ফোরিং ছেড়ে দিও। এক্স এক্সো পদ্ধতি ঘাস ফোরিং, ছেড়ে দেবে ছাড় পোকা, আর দিওতে ভাইয়া কি, দিওতে হচ্ছে ডায়োস্কোরিয়া, দিও, ঠিক আছে, ফোরিং ছেড়ে দিও। তবে ফোরিং, এই যে ঘাস ফোরিং, এটা হচ্ছে এক্স এক্সো পদ্ধতিতে কি করে বলতো, তোমার লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে কি কি, ফোরিং, ছারপোকা, আর দিওতে কি ডায়োস্কোরিয়া। কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? তবে প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ কি কি ভাইয়া, অলস, কি মনে রাখবা ভাইয়া, অলস, কি কমেন্ট করবা ভাইয়া, অলস। প্রথম কি কমেন্ট করবা ভাইয়া, অলস। প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি ভাইয়া, অলস, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লতে লিথাল জিন, এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর একটা কি বলতো, লতে লিথাল জিন আর কি, বুঝছো। তো অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখতে পাওয়া যাবে, সন্ধ্যা মালতীতে দেখতে পাওয়া যায়, সন্ধ্যা মালতী।
কারণ এই যে সন্ধ্যা, সন্ধ্যাটাকে একটা অসম্পূর্ণ অবস্থা, এটা না দিন না রাত বোঝায়, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখতে পাওয়া যায়, সন্ধ্যা মালতীতে দেখতে পাওয়া যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বলছে, তাহলে ভাই এই যে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথার্জিন, তিনটাই তো ভাই কি বলতো প্রথম সূত্রের ব্যতিক্রম। তো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা হবে ভাই, এপিস্টাসিস, ঠিক আছে। কি হবে, এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস আছে, তারপরে কি আছে প্রকট এপিস্টাসিস আছে। তো এগুলো সবাই কি বলতো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। সো এই আর কি মোটামুটি আজকে আমাদের ছিল তোমাদের ক্লাস। সো কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড তোমাদের সাথে ডিসিউ আজকেই শেষ ক্লাস, আশা করি তোমরা একটা ভালো প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট তোমরা করবা। এন্ড আমাদের যারা এখনো কোনো ক্লাস মানে কোনো ক্লাস করতে বাকি আসছো, আমাদের কিন্তু এই যে ইউটিউবে কিন্তু ম্যারাথন মোটামুটি আপলোড দেওয়া অলরেডি ডান। তোমরা যদি ইউটিউবে যে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স লিখে সার্চ দাও, আমি তোমাদেরকে একটু সার্চ দিয়ে যদি দেখাই, অ্যাডমিশন ওয়ারিয়র্স লিখে সার্চ দিবা, কারো কোনো ক্লাস বাকি থাকলে তোমরা এই অ্যাডমিশন ওয়ারিয়র্সে গেলে তোমরা হচ্ছে সকল ক্লাস পেয়ে যাবে আর কি, বুঝছো। এখানে একটা প্লে লিস্ট দেওয়া আছে, এই যে প্লে লিস্টে গেলে তুমি হচ্ছে এই যে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যাওয়ার পর এখানে আবার ডিসিউ ম্যারাথন দেওয়া আছে, এই যে ডিসিউ ম্যারাথন নামে একটা প্লে লিস্ট দেওয়া আছে। এখানে দেখবা যে সবগুলা ক্লাসে আপলোড করে দেওয়া আছে, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, বোটানি, আজকে জুওলজিটা নিছি, যে জুওলজিটা এখানে আপলোড করে দিব, ফিজিক্সও আপলোড করা আছে, ম্যাথ আপলোড করা আছে, মানে হয়ে যাবে আর কি, সবগুলাই ক্লাস মোটামুটি নেওয়া শেষ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা যা দরকার সবই আল্লাহর রহমতে আমরা তোমাদেরকে সাপোর্ট দিছি। ওকে, সো এই যে আমাদের প্লে লিস্টে গেলেই তুমি সকল ক্লাসগুলো পেয়ে যাবে। অ্যান্ড কমেন্টে পিন করা আছে পিডিএফ গুলা, সো পিডিএফ গুলা যারা যারা পাচ্ছ না কমেন্টে পিন চেক মানে পিন কমেন্ট চেক করলে তুমি পেয়ে যাবে আর কি, বুঝছো। ফর এক্সাম্পল দেখো আমি তোমাকে একটু ওপেন করে দেখাই, সেখানে হচ্ছে অ্যাড আসছে। তো তুমি যদি একটু কমেন্টে যাও, এই যে কমেন্টে গেলে তুমি পেয়ে যাবে এই যে ক্লাস পিডিএফ লেখা আছে আর কি, বুঝছো। এই যে ক্লাস পিডিএফ কিন্তু এখানেই আছে, এই ক্লাস পিডিএফ গেলে তুমি ক্লাস পিডিএফ পেয়ে যাবে আর কি, পিন কমেন্ট সবসময় চেক করবে, তাইলে ক্লাস পিডিএফ পেয়ে যাবে আর কি। ওকে, তো এই আর কি মোটামুটি। আর ক্লাসগুলো সব মোটামুটি বা গাইডলাইন সব আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা, তাহলেই হবে। তাহলে সকল আপডেট পেয়ে যাবে এবং নোটিফিকেশন অফ করে রাখবা, তাহলে ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে আর কি। ওকে, এখানে কিন্তু সকল ধরনের ক্লাস ভিডিও আপলোড দেওয়া হচ্ছে অলরেডি আর কি। আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার আপলোড দেওয়া হয়েছে, একটু বল ম্যাথ এবং জুওলজিটা আপলোড দিয়ে দিব আর কি। ওকে, সো ধন্যবাদ। নুবামিতা মন্ডল বলছে ধন্যবাদ। ওকে, আয়েশা খান বলছে আলহামদুলিল্লাহ। ওকে, জান্নাতুল ফেরদৌসিকেও ধন্যবাদ। সো যারা যারা ছিলা শেষ পর্যন্ত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা শেষ পর্যন্ত ছিলা। আর যারা যারা আমাদের এই পেইড ব্যাচে আসো, তোমরা ওয়েবসাইট চেক করলেই সিক্রেট ফাইল পিডিএফটা পেয়ে যাবে আর কি। ওকে, আমি তোমাদেরকে যদি একটু দেখাই কিভাবে তোমরা পিডিএফ গুলো পাবা আর কি। সো তোমরা যদি আমাদের admissionwarriors.com ওয়েবসাইটে যাও, তাইলেই সবকিছু আশা করি পেয়ে যাবে আর কি। ওকে, admissionwarrior.com ওয়েবসাইটে গেলেই সব মোটামুটি কম বেশি পেয়ে যাবে। এখানে হচ্ছে এই যে admissionwarrior.com এ সার্চ দিবা, এখানেই দেখবা সব পিডিএফ কিন্তু আপলোড করা আছে। এই লাস্ট কয়েকদিন কিভাবে পড়বা, মানে লাস্ট দিনটা কিভাবে পড়বা, এই যে ডিসিউ মাস্টার ব্যাচে যাবা, এখানে নিচের দিকে নামলেই তুমি যদি এনরোল করা থাকো ক্লাস শুরু করার অপশন তো আছেই। সো এখানে দেখো কি আছে, যে ম্যারাথন ক্লাসগুলো সব আপলোড করা থাকবে। এই দেখো পিডিএফ, এই যে পিডিএফ এর অপশনে চাপ দিবা, এই দেখো পিডিএফ এর মধ্যে দেখো তিনটা ভাগ আছে, পিডিএফ এর মধ্যে তিনটা ভাগ আছে, দেখো কোশ্চেন ব্যাংক পিডিএফ, ডিসিও সিক্রেট সাজেশন, ম্যারাথন ক্লাস পিডিএফ। এই যে ম্যারাথন ক্লাসের পিডিএফ গুলো কিন্তু সব এখানে আপলোড করে দেওয়া আছে, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, অর্গানিক পিডিএফ, বোটানি পিডিএফ সবগুলো আপলোড করা আছে। অ্যান্ড সিক্রেট সাজেশনের মধ্যে তুমি যদি যাও, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, বোটানি, জুওলজি, ম্যাথ আর বাংলাটাও অ্যাড হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। ওকে, তো সবগুলা কিন্তু অ্যাড করে দেওয়া আছে। সো তোমরা যারা যারা পাচ্ছ না, এই যে এখানে পেয়ে যাওয়া সিক্রেট সাজেশন, এই যে পিডিএফ সবকিছু কিন্তু পেয়ে যাবে আর কি। ওকে, সো সবার জন্য শুভকামনা থাকলো। আর তোমরা কি করবা, লাস্ট দিন বললাম যে এই পিডিএফ গুলো পড়বা, সিক্রেট সাজেশনটা পড়বা, আর হচ্ছে ম্যাথন ক্লাসের পিডিএফ গুলো পড়বা, তাইলেই হবে। তাহলে ইউটিউবে যে তোমাদের পিডিএফ খোঁজা লাগবে না, এখানে ওয়েবসাইটেই সব দেওয়া আছে আর কি। ওকে, admissionwarrior.com ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবা। আর মডেল টেস্ট এক্সামও দিতে পারবা। এই যে মডেল টেস্ট এক্সাম গুলো কিভাবে দিবা, এই যে পরীক্ষা সমূহতে যাবা, এখানে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল সকল এক্সামই কিন্তু পেয়ে যাবা তুমি আর কি। ওকে, এই যে পেপার ফাইনাল এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম, মডেল টেস্ট সবগুলাই দেওয়ার ব্যবস্থা আছে। দেখো মডেল টেস্ট 2ও কিন্তু আপলোড করা হয়ে গেছে। এই যে মডেল টেস্ট 1, মডেল টেস্ট তারপর 1 এর মধ্যে বাংলা ইংলিশ যারা থাকবে তাদের জন্য আবার স্পেশাল ব্যবস্থা আছে,
মডেল টেস্ট 2 পিসিএমবিরও ব্যবস্থা আছে, সবগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। সো মডেল টেস্টগুলো ভালো মতো দিবা, ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর কি। ওকে, সো বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা। আজকের পিডিএফটা কোথায় পাবা? তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ওয়েবসাইটেই আপলোড করা থাকবে, আর যদি পেইড ব্যাচের স্টুডেন্ট না হয়ে থাকো সেক্ষেত্রে আগামীকাল যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিব তখন ওটার পিন কমেন্টটা চেক করবা, তাইলেই পেয়ে যাবে আর কি। ওকে, আর সিক্রেট ফাইলগুলো এটা কিন্তু আমাদের পেইড, এটা তুমি যদি নিতে হয় সেক্ষেত্রে তুমি আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমাকে দিয়ে দেওয়া হবে আর কি। ওকে, পেজ ছাড়া তোমরা সবাই হচ্ছে পেয়ে যাবা, ম্যারাথন ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। আর সিক্রেট ফাইল যারা নিতে চাও, সিক্রেট ফাইলের প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে তোমাদের জন্য 99 টাকা আর কি। ওকে, সিক্রেট ফাইলের প্রাইস হচ্ছে 99 টাকা। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট। দেখো আমরা তোমাদের জন্য ক্লাস সম্পূর্ণ ফ্রিতেই নিছি, ক্লাস কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই নিছি, এক্সাম পড়া ধরা সেশন এগুলোও কিন্তু ফ্রিতেই নিছি। তোমাদের আর কোনো প্ল্যাটফর্ম জানা নাই তোমাদেরকে এত সাপোর্ট দিচ্ছে নাকি, সম্পূর্ণ ফ্রিতেই সাপোর্ট দিছি। এখন পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছে ওদের জন্য তো আমার আলাদা কিছু করতে হবে, সো ওদের জন্যই কিন্তু আমরা জাস্ট এই যে আলাদা করে রাখছি, সিক্রেট ফাইলটা আমরা দিচ্ছি না। সিক্রেট ফাইলটা হচ্ছে জাস্ট তুমি যদি নিতে হয় মাত্র 99 টাকায় তুমি সিক্রেট ফাইলটা নিতে পারবা। সো সেটার জন্য তুমি পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিতে পারো আর কি। ওকে, সো আমরা তোমাদেরকে ফ্রিতে যা সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ এটাই না, তারপরে তুমি যদি সে সময় রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে দরকার হয় সিক্রেট ফাইল তোমার জন্য একটা বেস্ট অপশন আর কি। ওকে, আচ্ছা, সমস্যা নাই ইনশাল্লাহ। তোমরা যদি 24 ব্যাচ, তোমাদের সাথে আজকে আমাদের লাস্ট ক্লাস আর কি অ্যাডমিশন ওয়ারিয়ার্সের 24 ব্যাচকে প্রায় 2 বছর সাপোর্ট দিতে হইলো, সেই ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম শুরু করে একেবারে শেষ অ্যাডমিশন টেস্ট, ডিসিও অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে গেলাম। অ্যান্ড আশা করি তোমাদের সাথে অনেক ভালো একটা সময় কাটছে। অ্যান্ড আমার স্মার্ট বোর্ড কেনার পর আমি তো আগে অন্যান্য প্ল্যাটফর্মে ছিলাম আর কি, জয়কলিতে ছিলাম, ওখানে ক্লাস নিতাম। সো পরবর্তীতে অ্যাডমিশন ওয়ারিয়ার্স নিজে ক্রিয়েট করা। সো ফার্স্ট ব্যাচ হচ্ছে আমার এই 24 ব্যাচে দিয়েই হচ্ছে আমার অ্যাডমিশন সিজন শুরু করা। অ্যান্ড আজকে হচ্ছে সেই 24 ব্যাচের বলা যায় যে শেষ ক্লাস, এটাই হচ্ছে শেষ ইয়া। আগেও ছিল বাট ওইটা হচ্ছে আমার নিজের না, মানে অ্যাডমিশন আমার ফার্স্ট ব্যাচ ছিল হচ্ছে 21 ব্যাচ, এইচএসসি 21 ব্যাচ, তখন অ্যাডমিশন হয়েছে জাস্ট এক্সাম ব্যাচ ছিল। বাট এই যে ক্লাস নেওয়া বা হচ্ছে পূর্ণাঙ্গ যে কোর্সটা, এটা হচ্ছে ফুল শুরু হয়েছে আমার 24 ব্যাচকে দিয়ে। তো 24 ব্যাচের সাথে অনেক আসলে আবেগ জড়িত বা অনেক মেমোরিজ আছে। সো ইনশাল্লাহ তোমরা ভালো জায়গায় যাও, জীবনে যেখানে যাও না কেন শাইন করো, এটাই তোমাদের প্রতি দোয়া থাকবে। অ্যান্ড লাইফ আসলে ছোট না, লাইফ আসলে অনেক বড়। ডিসিউতে চান্স হোক বা না হোক, বা ন্যাশনালে চান্স হোক, যেখানেই হোক না কেন সব জায়গা থেকে আসলে সাকসেসফুল হওয়া পসিবল। বর্তমানে যুগটাই এরকম, তুমি যদি এআই বা হচ্ছে বর্তমানে যে সকল জিনিসের অনেক চাহিদা আছে সেগুলোর সাথে যদি তাল মিলায় চলতে পারো অনেক ভালো কিছু করতে পারবা, যেটা আমরা পড়াশোনার মাধ্যমে সম্ভব না আর কি। ঠিক আছে, সো ইনশাল্লাহ ভালো কিছু করবা লাইফে, যেটাই হও না কেন দিন শেষে মানুষের মতো মানুষ হও, সেটাই দোয়া করি। অ্যান্ড ভাইয়াদেরকে ভুলে যাবা না, যে কোনো প্রয়োজনে ভাইয়াদেরকে নক দিবা। অ্যান্ড সবসময় দেখা সাক্ষাৎ হলে ইনশাল্লাহ কথা হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আর ডিসিউ নিয়ে একদমই টেনশন করবা না, প্রশ্ন যথেষ্ট সহজ হবে, এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের মতো এত হার্ড হবে না। সো এত প্রেশার নেওয়ার কিছু নাই, তুমি পারবা। বাট চেষ্টা করবা একটু বেশি দাগানোর, 70 বা 80টা প্লাস দাগানোর চেষ্টা করবা আর কি, একেবারে কম দাগাবা না। ভাইয়া কালকে একটা গাইডলাইন ভিডিও দিয়ে দিব। সবার জন্য শুভকামনা থাকলো। আর 25 ব্যাচ যারা আছো, 25 ব্যাচের জন্য ইনশাল্লাহ আমরা সেকেন্ড টাইম সামনে কিন্তু আবার ক্লাস শুরু হবে। সো তোমরা সেকেন্ড টাইমও অনেক কামব্যাক দিতে পারবা। সো এটাই ভর্তি হয়ে থাকো, সমস্যা নাই। বাট সেকেন্ড টাইমও এক্সাম দেওয়াটা তোমার জন্য বেস্ট ডিসিশন হবে। সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে ইনশাল্লাহ বিজয়। রেজাল্ট খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন ভাইদেরকে অবশ্যই জানাবা। ওকে, আচ্ছা, সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।